জি, ছোটবেলা থেকেই শুরু করি। শিওর। ছোটবেলায় আমার ভাই হওয়ার পরে আমি 9 বছর পর হই। আচ্ছা। তা আমার বাবা বলতো যে এবার যদি মেয়ে না হয়, মানে আমার মাকে বলতো যে তাহলে কিন্তু তোমাকে রাখবো না। প্রথমে আপনার ভাই হয়? হ্যাঁ। আচ্ছা। তারপর আল্লাহর রহমতে আমি হই। আমার বাবা অনেক খুশি থাকে। তা আমাকে ভাইয়া যখন হয়, আমার মায়ের বয়স হয়তো তখন 13 বছর। জি। আমার বাবা লজ্জায় আমার ভাইকে কখনো কোলে টোলে নিত না। তা আমাকে অনেক আদর করতো। আচ্ছা। অনেক আদর করতো। আমি ছোটবেলা থেকেই মানে গ্রামে বড় হই। তা সবাই যেরকম বলে যে সোনার চামচ মুখে দিয়ে জন্ম, ওর হচ্ছে এরকম। মানে আমার দাদার একটু সম্মান, আমার দাদা ছিল হচ্ছে প্রাইমারি স্কুলে চাকরি করতো। আর আমার দাদা মারা যাওয়ার পরে আমার বাবার মানে সবকিছু ঘাড়ে, সংসারের কাজ টাজ পড়ে। আর আমার বড় চাচা হচ্ছে পড়ালেখা করতো, ছোট চাচাকেও আমার বাবা পড়ালেখা করায়। আচ্ছা। পড়ালেখা করালে আমার চাচা একটা টাইমে হচ্ছে মানে একটু বড় হই, তখন একটু বুঝতে পারি, হয়তো 4-5 বছর বয়স। তখন থেকে মানে আমাকে কিভাবে যেন মানে ভালো করে মানে ব্যাড টাচ যেটাকে বলে ওরকম করতো। আমি বুঝতাম না, তখন তো বুঝি না আসলে এগুলা কি, ওটা বোঝার বয়সও না আমার। মানে আপন চাচা? হ্যাঁ, আপন চাচা, ছোট চাচা। ওকে। আমি তখন অতটা বুঝি না। আমার ঘুম আসানোর সময় বা দেখা গেছে পড়তে বসানোর সময় করতো, আমি বুঝতাম না যে আসলে এগুলা কি, আচ্ছা। কেন করতেছে। ওকে। তা আমার বাবা একটা পর্যায়ে বুঝতে পারে, তার অ্যাপেন্ডিসাইডের অপারেশন করে, তার সামনেই হয় মানে ঠোঁটে কিস করা যেটাকে বলে, ওটা করে। আমি ভাবি ছোট তো তখন, এটা তো বুঝি না কি। এখন বুঝি যে ওটা কেন করলো আর আমার বাবা কেন তখন কিছু বললো না, এটা মনে হতো। তাই একটা পর্যায়ে যখন এরকম মানে গায়ে হাত টাত দিত, তখন আমার বাবা একটা পর্যায়ে আমার কাছে জিজ্ঞাসা করে। আমার চাচাকে কিন্তু কোনো কিছু জিজ্ঞাসা করে না, আমাকে জিজ্ঞাসা করে। জিজ্ঞাসা করলে আমার চাচা আবার ভয় দেখায় যে তুমি যদি বলো তোমাকে ধরে মারবে। বলো মানে কি? মানে আপনার চাচা কি শিওর হয়ে গেছিল যে বিষয়টা আপনি জানেন বা বিষয়টা আপনি বোঝেন? যখন একটু বোঝা শিখলাম, হয়তো 7-8 তো বছর আপনি কি বয়স। কোনো কিছু জিজ্ঞেস করতেন না বিষয়টা নিয়ে, যে তুমি আমার সঙ্গে এরকম আচরণ কেন করছো? বা না, ভয় পাইতাম অনেক। চাচাকে ভয় পেতেন? হ্যাঁ, অনেক ভয় কেন পেতাম। ভয় পেতেন? মানে উনি আমাকে ধরতে আসতেছে, মানে ওই জিনিসটা ফিল হইতো যে কখন যেন হাত দিবে, কখন যেন কি করবে। মানে উনি আসলে পরে আমি ঘর থেকে একটা বেরোনোর অজুহাত খুঁজতাম। তো আপনি তখন 4-5 বছরের বয়স। 4-5 বছরের বাচ্চারা তো অনেক বেশি স্পন্টেনিয়াস হয়, মার সাথে ফ্রি হয় বা ভাইয়ের সাথে। আপনার ভাই তো বড়ই ছিল। ভাই So you বড় can ছিল, speak ভাই about this. পড়ালেখা করতো, ওরকম করে মানে অতটা ফ্রি ছিলাম না। তো বাবা বিষয়টা জানার পরে আপনাকে প্রশ্ন করে? হ্যাঁ, তখন হয়তো 7-8 বছর বয়স হবে। তখন 3-4 পড়ি হয়তো। আচ্ছা। তা আমি মানে বলি যে না, তা বলে আমি তো দেখছি। আমি বললাম, আমি তখন কথা বলি না কোনো। তাহলে আমি কি তোর চাচার কাছে জিজ্ঞাসা করবো? আমি বলি যে সেটা তুমি জানো। তা সে জিজ্ঞাসা করে কিনা জানি না, আমার চাচা জিজ্ঞাসা করে তুমি কি তোমার আব্বুরে কিছু বলছো? আমি তখন আমার বাবা আবার বলে যে আমি তোরা জিজ্ঞাসা করছি, তুই এটা তোর চাচারে বলবি না। আমি বলি না, বলি নাই কিছু। বলে আচ্ছা ঠিক আছে। রাতে ঘুমাই থাকতাম, আমার দাদির সঙ্গে শুইতাম। সে রাতে উঠে এসে আমার গায়ে মানে টাচ করতো। আপনার দাদির সঙ্গে আপনি ঘুমাতেন, চাচা এখানে থাকবে কেন? অন্য রুমে থাকতো, রাতে যখন সবাই ঘুমাই যেত তখন উঠে আসতো। তো ভয়ঙ্কর বিষয়গুলো। এবং আপনি কিছু বলতেন না? কি বলবো, কি মানে তখন তো এটা বুঝি না ভাইয়া, শুধু টাচ করতো তো। বাট আপনার তো ভয় লাগা উচিত। মানে আমি জানি না, প্রশ্নগুলো আমার আসছে বলে আমি করছি। আমি অতটুকু বয়সে যতটুকু সোরা পড়তাম, যতটুকু যার কাছ থেকে শুনছি যে এই দোয়া পড়লে রাতে কোনো খারাপ কিছু হবে না বা কোনো কিছু কেউ করতে পারবে না, আমি ওইটা পড়ে ঘুমাতাম যে হয়তো আজকে কিছু হবে না, কিন্তু সেই জিনিসটাই হতো। ওকে, আপনি বলেন। হ্যাঁ, আমার অনেক কথাই বলার আছে। আমি বহুবার বলেছি এবং আমি আবারও বলছি যে রেডিও ইন্ডাস্ট্রিতে আমি যে সব বিষয়গুলো নিয়ে কাজ করেছি লাস্ট 7-10 ইয়ার্সে, তার মধ্যে এই যে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ, এই অ্যাবিউজের উপরে যে যারা এরকম ঘটনার মুখোমুখি হয়েছেন তাদেরকে ফ্রন্ট লাইনে নিয়ে এসে তাদেরকে স্পিক আউট করা, বলানো তাদের মুখ দিয়ে, এই সাহসটা আমি দুর্দান্তভাবে দেখেছি। সেটার জন্য আমাকে নিয়ে অনেকে সমালোচনাও করেন, অনেক বাজে বাজে কথাও বলেন, অনলাইনে বলেছেন। সেগুলো দেখে আমি কান তুলিনি এই কারণে অনেকে মনে করেন যে এই ধরনের কথা রেডিওতে আসা উচিত না। অনেকে মনে করে যে এটা এক ধরনের বেহায়াপনা। অনেকে মনে করে ঘরের কথা ঘরেতেই রেখে দেওয়া উচিত। আমি মনে করি এটা একটা ঘায়ের মতো, পচা ঘা, নোংরা একটা ঘা। এই ঘাটাকে যত বেশি ঢেকে রাখা হবে, এই ঘাটা তত বেশি ছড়াবে এবং এটা একসময় ক্যান্সার হয়ে যাবে। আমাদের এখন বলার যুগ। কোনো অন্যায় হলে আমরা স্পিক আউট করি এবং আমরা মনে করি এই স্পিক আউটটা একটা সময় অন্যায়টাকে ইরেজ করে দেবে। হ্যাঁ, অবশ্যই
চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ এটা সারা দুনিয়াতেই, শুধু বাংলাদেশে না, সারা দুনিয়াতেই ভয়াবহ রকমের একটা প্রবলেম। আপনি কল্পনাও করতে পারবেন না একটা শিশু কার কার দ্বারা শারীরিকভাবে নির্যাতনের শিকার হতে পারে, সেটা ব্লাড কানেক্টেড থেকে শুরু করে ব্লাড কানেকশনের বাইরে বিভিন্নভাবে এগুলোকে বিভিন্নভাবে আমাদের সামনে এখন নিয়ে আসা হচ্ছে মানুষকে সচেতন করার জন্য। আমি বেস্ট বাংলাদেশের এখন পর্যন্ত যতগুলো এনজিও বা বিজ্ঞাপনী সংস্থা যাই বলেন এখন যারা কাজ করেছে, তার মধ্যে একটা লাইন আমার কাছে মনে হয়েছে, আমি অনেকবার বলেছি রেডিওতে, এখনো বলছি, যে বেস্ট মনে হয়েছে এটাকে স্টপ করার জন্য, সেটা হচ্ছে শিশুকে তার শরীরের সীমানা বোঝান। শিশুকে মানুষ আদর করবে, এটাই স্বাভাবিক, কিন্তু কোনটা গুড টাচ, কোনটা ব্যাড টাচ, এবং ব্যাড টাচ হলে সেটা নিয়ে স্পিক আউট করা, ব্যাড টাচ হলে প্যারেন্টসদের কাছে গিয়ে বলা, ব্যাড টাচ হলে এমন কাউকে গিয়ে সেটা বলা যিনি অ্যাকশনে যেতে পারেন, এবং যদি সেটা না হয় তাহলে সে কোথায় যেতে পারে, এই বিষয়গুলো নিয়ে কথা বলা। এটা স্কুলে বলা প্রয়োজন, এবং নট অনলি দিস, স্কুলে শুধুমাত্র না, ফ্যামিলিতে বলা প্রয়োজন, এবং বলার জায়গা থেকে আপনি কিছু করতে চাচ্ছেন শিওর, এবং বলার জায়গাটা থেকে আমার মনে হয় তারা একটা নির্ভরতার জায়গা ক্রিয়েট করা প্রয়োজন। সো এটা নিয়ে আমি বহুবার রেডিওতে বলেছি, এবং আজকের এই স্টোরিটা হয়তো সেদিকেই যাচ্ছে। আমরা একটু ওয়েট করি, সামনের দিকে একটু আগাই, কারণ আমি জানি যে আজকের এই সমাপ্তির গল্পের মধ্য দিয়ে বাংলাদেশের অনেক মেয়ে নিজেদের শৈশব খুঁজে পাবে, আমি ডেফিনেটলি শিওর। কারণ এগুলোর উপর যারা কাজ করেন তাদের যেই পার্সেন্টেজ, মানে তারা যেসব পরিসংখ্যান আমাদের সামনে তুলে ধরে, সেটা কিন্তু রীতিমতো ভয়াবহ। আমরা নারী শিক্ষা নিয়ে কাজ করেছি, আমরা শিশুর পুষ্টি নিয়ে কাজ করেছি সরকারি তরফ থেকে, আমরা যেটা বলছি, এবং এগুলোতে আমাদের যে অর্জন সাউথ এশিয়ার মধ্যে, এটা মাইল ফলক সারা বিশ্বের কাছে, মাইল ফলক লাস্ট 10 ইয়ার্সে। এবং আমাদের এখন কাজ করা উচিত শিশুর পরিপূর্ণ মানসিক বিকাশ নিয়ে, এবং এখানে সরকারের যেরকম পৃষ্ঠপোষকতা প্রয়োজন, একইভাবে বেসরকারি পর্যায়ে যৌথভাবে কাজ করা প্রয়োজন। শিশু নারী হোক কিংবা পুরুষ হোক, মানে আমি যেটা বোঝাচ্ছি, ছেলে হোক কিংবা মেয়ে হোক, এই জায়গাটায় আমাদেরকে অবশ্যই এখন এনশিওরিটি দিতে হবে যে তার যেন একটা নিরাপত্তা বলয় থাকে। কারণ এটা যে কত ভয়ানক একটা ব্যাপার একটা শিশুর মানসিক বিকাশের জন্য, এটা যে তাকে কোথায় নিয়ে যেতে পারে আপনি চিন্তাও করতে পারবেন না। অথচ আমরা এই বিষয়গুলো যুগের পর যুগ ধরে আমরা অ্যাভয়েড করেছি, আমরা চুপচাপ থেকেছি, আমরা যখনই স্পিক আউট হয়েছে কেউ মুখ বন্ধ করে দিয়েছি, এবং সেটা শুধু পরিবারে না, এটা মিডিয়ার ক্ষেত্রে হয়েছে। সো এই বিষয়গুলো নিয়ে আমি অনেক বেশি লাউড ছিলাম, এবং সেই জন্য অনেক ধরনের হ্যারাসমেন্টের মধ্যেও যেতে হয়েছে। ফাইন, ইস লেস ওকে, চেঞ্জ আনতে গেলে কিছু না কিছু হ্যারাসমেন্ট শিকার হতেও হয়। ওকে, বলুন তারপর আপনার যেখানে আপনি ছিলেন, যে চাচার বিষয়টা বলছিলেন, তারপর ওরকম হতে থাকে। আমি স্কুলে পড়ালেখা অনেক ভালো ছিলাম। আচ্ছা, অনেক ভালো ছিলাম বলতে 2-3 রোলের মধ্যে সবসময় থাকতো। আচ্ছা, আমি একটা জিনিস যেটা বুঝলাম, আপনার বাবা বিষয়টা জানলো এবং সে বললো যে চাচাকে না বলতে, এবং আপনি সেটাই করলেন, এবং আপনি ধারণা করেছিলেন বাবা যেহেতু বিষয়টা জানে সুতরাং এটার একটা প্রতিকার বা কোনো একটা কিছু হবে, সেটা তখন হয়নি। ওকে, তারপর পড়ালেখা অনেক ভালো থাকে, কিন্তু যখন মানে বুঝতে শিখলাম তখন পড়ালেখা থেকে মানে আমি কেমন যেন হয়ে যাই, মানে পড়ি কিন্তু আমি মানে সেরকম করে পড়ালেখা হচ্ছে না। আচ্ছা, মানে কনসেন্ট্রেশন যায় না, নাকি আগ্রহ থাকে না, কোন কোথায় সমস্যা? পড়ালেখা করি কিন্তু টেনশন ভেতরে কাজ করে, ভালো লাগে না। সবাই যেরকম অন্য পাশে দেখতেছি, অন্য ছেলে মেয়েরা যেভাবে বড় হচ্ছে, ওদের লাইফে কোনো ঝামেলা নেই, আমার কেন এত সমস্যা, এটা মনে হতো। আর ক্লাস 5 থেকে ভালো রেজাল্ট হয়, তখন যখন 6-এ উঠি তখন থেকে পড়ালেখাটা ডাউন হতে থাকে আস্তে আস্তে। ওকে, আর তখন আমি রিলেশন বলতে আমার ফ্রেন্ডরা রিলেশন করতো ক্লাস 5-এ। তখন আমি বলি যে তোরা রিলেশন করিস, এটা কেন, এতটুকু বয়সে মানুষ রিলেশন করে? তা একটা ছেলে আমাকে পছন্দ করতো, আমাদের থেকে উপরে পড়তো, আমার খালাতো ভাইদের সঙ্গে পড়তো। তা আমি বলি যে ওরা বলতো যে তোর এই ছেলেটার সঙ্গে রিলেশন করাই দিব। আচ্ছা, আমি বলি আমি তো ওনাকে পছন্দ করি না, কেন রিলেশন করবো? আমার খালাতো ভাইয়ের সঙ্গে আমার একটা বান্ধবী রিলেশন করতো, ওরা সবসময় খেপাইতো আমাকে। তা আমি বলতাম যে না, আমি কখনো করবো না। ওরকম বলতে বলতে আমি বললাম যে আমার একটা ভাইয়ের সঙ্গে সম্পর্ক আছে, মিথ্যা কথা যেটা বলি যে সম্পর্ক আছে। পরে বলতে বলতে মানে ওই ভাইয়াটা থাকতো ওর মামার বাড়িতে, তা একটা সময় ভালো লেগে যায়। ওই সময় তো ভাইয়া বুঝি না যে রিলেশনটা কি জিনিস। ওই ছবিতে দেখতাম পছন্দ করতেছে, দেখা হচ্ছে, কথা বলছে, এটাই। আচ্ছা, পরে কিন্তু তার মধ্যেও কিন্তু কন্টিনিউ আমার চাচা যখন বাড়িতে আসতো, তার মধ্যে একটা কথা ভুলে গেছি, আমার চাচা মানে মেন্টালি সমস্যা হয়। আচ্ছা, মানে আমার চাচিকে বিয়ে করার জন্য
আমার চাচি যে বিয়ে করবে এটার জন্য। তারপরে ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার বলে যে ও পাগল টাগল কিছুই হয় নাই, বিয়ে দিয়ে দেন ঠিক হয়ে যাবে, যেটা বলতেছে সেটা করেন, শুধু শুধু কেন টাকা ঢালতেছেন। আচ্ছা, ডাক্তার রেগে এক পর্যায়ে বলে। ওকে। পরে নিয়ে এসে আমার বড় চাচা তো বলে দিছে যে ওর পড়ালেখাও করাবো না, কিছুও করাবো না, আমি ওকে দেখতে পারবো না, তুইও বাদ দে, তুই করে কোনো লাভ নাই ওর জন্য কিছু করে। আমার বাবাকে বলে। আমার বাবা তখন কান্না করার বলে যে আমার বাবা বেঁচে নাই, আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে তো এরকম হইতো না, আমার যদি রক্ত বিক্রি করেও কিছু করতে হয় আমি আমার ভাইয়ের জন্য করব, এরকম করে বলে। আচ্ছা, তো বিয়ে দিয়ে দেয়। বিয়ে দিলে ভাই সেই রাত থেকেই ঠিক, আচ্ছা, মানে সে একদম পুরা সুস্থ। ওকে। কিন্তু তার মধ্যেও কিন্তু যখন ওই সমস্যাটা হয় তখন কিন্তু আমাকে কখনো ওইরকম কিছু করে নাই, বা ও সবাই লোকজন থাকতেই আসতেছে, কিন্তু তারপর থেকে কিন্তু আবার শুরু হয়। আচ্ছা, আমরা যেখানটায় ছিলাম তারপর। তো ক্লাস 6-এ ওঠার পরে ওরকম রিলেশন হওয়ার পরে মানে একটা পর্যায়ে কি হয়, আমার বাড়ি থেকে জেনে যায়। আমার বাবা আমাকে ধরে অনেক মারে, রাতে মাঠে নিয়ে যেয়ে বাস আছে না, বাস দিয়ে অনেক মারে, আমার গায়ে একদম রক্ত জমায় যায়। ওকে। ওই সময়টা যদি বুঝাই বলতে ভাই তাহলে তো বুঝতাম, তখন তো বুঝি না। পরে তারপরে 6-এ ভালো একটা রেজাল্ট আসলো, আসার পরে 7 উঠলাম। ওরা পরে মানে অনেক রাগ হইতো আমার, যে কেন এরকম কেন করবে আমার সঙ্গে। ওকে। আর ছোটবেলা থেকে ভাই এমন করে মানুষ করছে আমাকে, আমি কখনো কোনো কিছু না চেয়ে আমার বাবার কাছে পাইনি। আচ্ছা, যখন যেটা চাইছি। পরে কি হয়, যখন একটু মানে 8-এ উঠলাম, JSC তে অনেক খারাপ রেজাল্ট হবে, JSC তে রেজাল্ট খারাপ হলো। তো তারপর থেকে যে রিলেশন করতাম ওইটা থেকে আমার বাবার একটু রাগ। আর বাবার কথা কি বলবো, মানে বাবা তো বাবাই, জন্ম দিচ্ছে, জন্ম মা বাবাই হয়। তো তখন থেকে তো আমার একটা ছেলের সাথে সম্পর্ক হয়, আমার মামা থাকে একটা, তিনি ডাক্তার ছিলেন, তার বোন, মানে দূর সম্পর্কে। আমার মা আর বাবার বাসা কাছাকাছি, জি। ওই খালাতো ভাইটার সাথে সম্পর্ক ছিল। আমি তখন মানে ওইটা বলতে গেলে বলা যায় যে ফার্স্ট লাভ ছিল, ক্লাস 9 থেকে। আচ্ছা, তো আমি অনেক মানে ওনার ইমোশনাল হয়ে যাই, ওই বয়সে যেটা হওয়ার কথা। আচ্ছা, পরে আমার বাসা থেকে জানতে পারে, আমার বাবা মেনে নেয় যে আচ্ছা ঠিক আছে, যদি তোমরা দুজন পছন্দ করো তাহলে ঠিক আছে, কিন্তু আমার মা মেনে নেয় না কখনো, মানে ছেলেটারা পছন্দ করতো না, পড়ালেখা ভালো ছিল না। চাচা বাইরে পড়ালেখা করতো, ছোট চাচা, যে আমার মানে খারাপ ভাবে দেখতো, সে মাঝে মধ্যে আসতো যখন, আমি অনেক ভয় পাইতাম। একটা টাইমে যখন ছোট, এগুলা বলতে ভুলে গেছি, আমার ভাইয়ার SSC পরীক্ষার আগে আমরা মানে টাউনে যেয়ে বাসা নেয় আমার মা। আমার ছোট চাচা তখন বিয়ে হয়, তখন মানে ভাইয়া পড়ালেখাতে একটু ডাউন ছিল, মানে ওর মেধাটা তো ভালো ছিল না। আচ্ছা, তো এখানে নিয়ে যায় বা বলে যে এখানে তো কাজ করতে হয়, পড়তে পারে না, কি করে বেড়ায় না বেড়ায়, বাসায় গেল এখান থেকে, মানে ও টাউনে পড়ালেখা করতো, ওখান থেকে সুবিধা হবে। ওইখানে বাসা নেয়। আমি ভালো একটা স্কুলেই পড়ালেখা করতাম, ছোট মানে নার্সারি থেকে শুরু করি। আচ্ছা, ওখান থেকে ক্লাস 5-4 পর্যন্ত ওইখানে পড়ি। তখন ওইখানে মেবি 2 বছর মতো থাকা ছিল টাউনে। তখন ফ্রেন্ডদের সাথে অনেক ভালো, এখান থেকেই যেতাম। আমার খালাতো ভাই একটু উপরে পড়তো, আমি নিচে পড়তাম। আর ওই ভাইয়ার পরীক্ষা দেয়, SSC তে ফেল করে ইংলিশে। আচ্ছা, আমার বাবা নাকি, আমি তো তখন ছোট ছিলাম, মনে নাই, আমার মা যতদূর বলে, তো অনেক কান্না করে আর বলে যে আমার মেয়ে আমার কখনো মানে খারাপ কিছু করবে না, আমার মেয়ে আমার সম্মান রাখবে। আমার ভাইয়ের একটা কি ছিল, ও আব্বু যখন থাকতো না, ও বসে বসে টিভি দেখতো, যে আব্বুর আসা শব্দ শুনতো, তখন আব্বুর বাইক ছিল, শব্দ শুনলে আস্তে করে টিভিটা বন্ধ করে পড়তে বসে যেত। আচ্ছা, তা আমার পড়ালেখা মোটামুটি ভালো ছিল, সবসময় 2-3-এর মধ্যে থাকতো রোলটা। আচ্ছা, আমার স্কুলে অনেক মানে ছাড়া অনেক ভালোবাসতো। ছোটবেলায় আমাকে নাকি বলতো যে, তখন বিএনপি সরকার, বলতো যে খালেদা জিয়ার নাতনি আছে না, ওকে ওর মতো লাগে। একটা স্যার তো খুব আদর করতো আমাকে, ওভাবে মানে খুব ভালোবাসতো সবাই। আমার বান্ধবীদের মধ্যে সবাই বলতো যে অনেক সুন্দর দেখতো। আচ্ছা, বান্ধবীরা অনেক মানে সবসময় ফার্স্ট বেঞ্চে বসা, সবার সাথে মজা করা। বড় হই আস্তে আস্তে, কিন্তু ওই যে চাচা যে ওইটা করতো, ওটা তো আর কারোর সঙ্গে আমি বলতে পারি না, জি, ওটা তো ভেতরেই থেকে যায়, খুব খারাপ লাগে। পরে যখন ওই ভাইয়া ফেল করার পরে বাসাটা ছেড়ে দেয়, বাসা ছেড়ে দিয়ে আবার বাড়িতে যখন আসলো, তখন আবার ওইটা বেড়ে গেল। আচ্ছা, বেড়ে গেল বলতে পরে যে বাবা একটা টাইমে দেখতে পারে, কিন্তু আমার বাবা কিন্তু একটা বার আমার চাচার কাছে জিজ্ঞাসা করে নাই যে ও তো তোর মেয়ের মতো, তুই কেন এগুলা করিস। সে তো তাকে বলবে, আমি তো ছোট, আমি তখন ভাই বুঝি না, আমাকে এটা জিজ্ঞাসা করে আর আমাকে নিষেধ করলে বা আমি কি করতাম।
আমি যে রুমে থাকতাম তার পাশের রুমে আমার চাচা থাকতো, আমার চাচি তার কাছে আসে শুয়ে, কিন্তু সে রাতে ঘুমাই গেলে উঠে ঠিক আমার এখানে আসবে। ভাইয়া অনেক কান্না করতাম, বিশ্বাস করবেন না। আর চুল টানতাম, হাতে কাটতাম, করতাম। খুব যখন খারাপ লাগতো নিজের গায়ে নিজে খামচাতাম, অনেক কষ্ট হইতো। আর তখন পড়ালেখা মানে অঙ্কটা আমি খুব খারাপ পারতাম, অঙ্কটা ভালো হতো না। আমার চাচা পড়াইতে বসাইতো, পড়াইতে বসানোর মধ্যে আমার মা তো ভাবতেছে যে মনে হয় পড়াচ্ছি। পড়তে বসায় ভাইয়া মানে সবসময় হাত গায়ে দিতেই থাকতো। আপনার চাচা? জি। চা পড়ার পরে চাচার পড়ালেখা শেষ হয়, তখন আমি ক্লাস 5-এ। আমার চাচার পড়ালেখা শেষ হয়ে উনি একটা জব পাই টাউনে, আমরা যেখানে থাকতাম সেখানে সরকারি ইয়াতেই দিলে, ওটা বেতন বেশি ছিল না। চাচার সঙ্গে আমার আবার গার্লস স্কুলে ভর্তি করে দেয়। ওই সময় যে বললাম না একটা ছেলের সাথে সম্পর্ক, এটা জানার পর আমার গার্লস স্কুলে দিয়ে দেয়। জি। গার্লস স্কুলে দিয়ে দিলে ওই ছেলেটার সঙ্গে আমি আর পরে কথাটা তো বলি না, নিজের থেকেই বাদ দিয়ে দিই যে মারতেছে আমাকে ধরে, মার খাবো আর কি পড়ালেখা হচ্ছে না, বাদ দিয়ে দিলাম। পরে 6-এ ওইখানে আমার চাচাই সঙ্গে করে নিয়ে টিয়ে যেত। আচ্ছা। নিয়ে যেত। স্কুল শেষে খালার বাসায় আসতাম, আমার খালার বাসা ওইখানে ছিল। আসলে দেখা যেত আমার চাচার অফিস বিকালে শেষ হইতো, যাইতে যাইতে দেখা গেছে বাড়ি যাইতে তখন ইটের রাস্তা ছিল, দেখা গেছে যে 20-25 মিনিট লেগে যেত আমার বাড়ি যেতে। অন্ধকার হয়ে গেলে ভাই সে গাড়িতে বসে দেখা যাচ্ছে আমার গায়ে হাত দিচ্ছে। মানে কন্টিনিউ একটা ভয়ঙ্কর রকমের একটা মানুষ আপনাকে, মানে আপনার কাছে তো এরকমই মুক্ত হওয়ার কথা, যে মানুষটাকে আমি এত বেশি অপছন্দ করি সেই মানুষটা আমার পাশে বসে কন্টিনিউয়াসলি এটা করছে, এবং আপনি সেটাকে মুখ বন্ধ করে মানে একজনের শাই ফিল হোক বা যেটা কারণেই হোক আপনি কাউকে স্পিক আউট করছেন না, কাউকে বলছেন না? কাউকে না। আচ্ছা। কাউকে না। ক্লাস 9 থেকে এটা অনেকের মানে কিছু কিছু কেউ কেউ জানে, তার আগ পর্যন্ত আমি কাউকে কিছু বলিনি, কাউকে না। পরে ওইভাবে যেতে থাকলাম, 1 বছর গার্লস স্কুলে পড়া হয়। আমার চাচা তারপর ওইখান থেকে চাকরিটা ছেড়ে দিয়ে মানে বেতন কম ছিল দেখে সুগার মিলে চাকরি নেয়, তখন সে ওইখানে চলে যায়। আচ্ছা। তারপরে ওইখানে গিয়ে আমার চাচিকেও নিয়ে যায়। পরে তো ওইখান থেকে ভাইয়া বাঁচলাম। আচ্ছা। মনে হলো যে না, কিন্তু আমি যে রিলেশন করতাম আমার মনে হইতো যে ভাইয়া আমি এখান থেকে বেরোতে পারলে বাঁচি। এই ছেলেটার সঙ্গে রিলেশন করতেছি, ও যদি আমাকে নিয়ে যায় আমার তো এখানে থাকতে হবে না। সবসময় এটা মনে হতো যে আমি এই ফ্যামিলিতে কেন থাকবো। আচ্ছা। আর আমি ভাবতাম যে এরকম ফ্যামিলি মানুষের হয়। আরো তো আশেপাশে আমার বান্ধবীরা আছে, ওরাও তো কত ভালো, কতই। খুব খারাপ লাগতো। আর একটা আমার বাবা ছোটবেলায় স্কুলে যাইতাম, ফার্স্টে হয়তো দিত, তখন 2 টাকা 5 টাকা অনেক কিছু পাওয়া যাইতো ভাইয়া। কি হয়, আমার বান্ধবীরা একটু ভালো ফ্যামিলি ছিল, আমার বাবা মানে আমাদেরও ভালো ফ্যামিলি, কিন্তু আব্বু ভাবে টাকা দিতে চাইতো না। আমি কি করি, আব্বুর পকেট থেকে টাকা নিই, মনে হয় 6 টাকা না কয় টাকা, সেটা নিয়ে আমার আব্বু মানে দেখে ঘুমের ঘরে, আমার ছোট খালাকে বলে। তা আমি সেদিন অনেক কান্না করি, স্কুলে যাই না, যে আমি তো বেশি টাকা নিয়ে নেই। আর আমার হয়তো এটা ভুল ছিল ভাই। আর ওরা যখন করতো না, মানে সবাই খাচ্ছে এটা ওইটা, আমি তো নিতে পারতেছি না, ওইটা অনেক খারাপ লাগতো। কিন্তু টিফিন দিয়ে দিত, টিফিনের পরেও যে দোকান টোকান আসতো সবাই নিত, খারাপ লাগতো না। আচ্ছা। আমার চাচা কি করতো, গায়ে হাত দিত, এটা করতো এটা করতো, টাকা দিত হাতে, ধরো বাসা স্কুলে যে এটা খেও এটা খেও। তা আমার মনে হতো যে কি রে, উনি এরকম করেন, আমার হাতে টাকা দেয় কেন, আমি কোনের কাছে টাকা চাই নাকি, এরকম মনে হইতো। আর আব্বুর উপর অনেক রাগ হইতো যে কি ব্যাপার, উনি কিছু কেন বলে না, উনি তো জানে। পরে 5-এ ভালো রেজাল্ট করলাম, একটা ভালো রেজাল্ট আসলো, বৃত্তি দিছিলাম, বৃত্তি পাইনি কিছু নাম্বারের জন্য। অনেক আশা নিয়ে গার্লস স্কুলে ভর্তি করলো, গার্লস স্কুলে পড়তে পারলাম না। চাচা গেল, কে নিয়ে যাবে, আমার বাবার ভাই কে নিয়ে যাবে, অন্য মানুষের সাথে রিলেশন করে, তখন যদি কিছু করে ফেলায়, এই চিন্তাটা। কিন্তু ভাই ওই সময় রিলেশন আমি কিছুই বুঝি না। ওই সিনেমা দেখতাম, শুক্রবারে সিনেমা হবে, সবাই আসতো আমাদের ওইখানে, আমাদের বাড়িতে একটা টিভি ছিল। আচ্ছা। ওই সবাই আসতো দেখতে, সবাই বসে দেখতাম। ওই আগেকার যুগে সামানা, তারপরে রাজ্জাক, এদের মানে মুভি দেখতাম। আর ভাবতাম যে এই ভালোবাসা মনে হয় দেখা হচ্ছে, কথা বলতেছে, একজন একজনকে পছন্দ করে, এটাই, এর বাইরে কিছু না। আচ্ছা। পরে গার্লস স্কুল থেকে ক্লাস 7-এ এসে ভর্তি হলাম গ্রামের স্কুলটাতে। ওখানে ছেলেমেয়েরা সবাই একসঙ্গে, আমার বান্ধবীরা প্রেম করতো, এই করতো সেই করতো। আমি ভাই কোনোদিনও স্কুলে প্রেম করি নাই, কেন জানি না। আমার স্কুলের ছেলেদের একসাথে পড়তেছি ভাইয়ের মতো, ফ্রেন্ডের মতো, ওদের সাথে প্রেম করবো না, আমার এটা কখনো মাথায় আসতো না, কেন প্রেম করবো বাইরে। পরে ওই আমার ক্লাস 7 যায়, আমার চাচা মাঝে মধ্যে যখন বাড়িতে আসতো ছুটিতে, আবার দেখা গেছে ওই চিনির মিলে চাকরি পাওয়ার পর ওনাদের তো কোয়ার্টার দেয়, ওইখানে যাইতাম। অনেক সুন্দর ছিল ভাই কোয়ার্টার গুলা,
তো যাইতাম, অনেক ভালো লাগতো দেখতে, অনেক গোলাপ ফুল, আমি ছোটবেলা থেকে ফুল অনেক পছন্দ করি, ফুল গাছ নিজে এনে এনে লাগাতাম, ওই 5-6 টাকা দিয়ে ফুল গাছ কিনতে পাওয়া যেত, ওইগুলো এনে লাগাতাম, অনেক পছন্দ করতাম। ওইখানে গেলে অনেক ভালো লাগতো আমার, অনেক ফুল, গোলাপ ফুল ধরে ধরে আছে অনেক কালারের, এই ফুল ওই ফুল, অনেক ভালো লাগতো। কিন্তু ভাইয়ার কি হইতো, দেখা গেছে আমার চাচি গোসলে ঢুকছে বা আম্মু নাই, ওই সুযোগে আমার চাচা এসে হঠাৎ করে হাত দিবে। তখন তো একটু বড় হয়েছি, আমার ফার্স্ট পিরিয়ড হয় ভাইয়া 6 না হলে 7 থেকে। অত তাড়াতাড়ি পিরিয়ড, মানে আমি তখন ভাইয়া প্যান্ট পরি, স্কুলে গেছি, স্কুল থেকে আসছি, আম্মু আমার প্যান্ট দেখে বলে এটা কি তোর? আমি বললাম এটা কি? আমাদের তখন হচ্ছে আমার মানে জমি আছে আমার বাবার অনেক, তা আমি বলি যে ওই কাকুটা মনে হয় মোবাইল দিয়ে হাত মুছছে এটা। তখন বললেন যে না, এটা এরকম না। আমার চাচি, আমার মাও কিন্তু অতটা ফ্রি না, আমার মা আচ্ছা। আমাকে কিছুই বলে না, আমার ছোট চাচিকে বলে যে ওর এটা হয়েছে, তুই ওকে শিখাই দে। আমি মানে তখন মানে ন্যাকড়া ইউজ করে, ওটা আমি বুঝতাম না ভাই কিভাবে, আমার দেখাই দিছে কিন্তু আমি ওইটা বুঝি না। আচ্ছা। তখন জানতে পারলাম যে প্যাড ইউজ করে। ওটা যদি আম্মুকে বলতাম, আম্মু যদি আব্বুকে বলতো, আব্বু বলতো দুনিয়ার লোক ন্যাকড়া ইউজ করে, তোমার মেয়ের প্যাড লাগে। এটা বাবা বলতো? হ্যাঁ। ভেরি ব্যাড, ওকে, প্রিটি ব্যাড, মানে নাথিং টু সে। ওকে, বলেন তারপরে কি হয়েছে? পরে ভাই আমি মানে কাপড়টা পুরো নষ্ট করে ফেলতাম, মানে ইউ ডোন্ট নো হাউ টু ম্যানেজ ইট। না বুঝতে পারছি। বিষয়গুলো আসলে খুব সেন্সিটিভ, মানে আমাদের সমাজে এগুলো নিয়ে কথা বলাটাও অন্যায়, কিন্তু এগুলো একটা মানুষের জীবন আচরণের সঙ্গে জড়িত, এবং একটা মানুষকে যদি আমরা সুস্থভাবে বড় করতে চাই, তাহলে তার যে বেসিক নিডগুলো, এই নিডগুলোকে আমাদের সাপোর্ট দেওয়া উচিত। একটা মেয়ে শুধুমাত্রই লেখাপড়া শিখে নারীর শিক্ষা, নারীর অধিকার, অমুক ঠমুক এগুলো নিয়েই শুধুমাত্র একজন নারী না। নারী জন্মগতভাবে একজন পুরুষের চেয়ে আলাদা, সুতরাং তার আলাদা কিছু সাপোর্ট দরকার হয়, এবং সেটা ফ্যামিলি থেকেই শুরু হওয়াটা জরুরি। দেখুন, উনি যে বিষয়গুলো নিয়ে কথা বলছেন, এগুলো নিয়ে আমাদের সমাজে খুব একটা কথাবার্তা হয় না, এগুলোকে আমরা ট্যাবু মনে করি, এগুলো নিয়ে আমরা কথাবার্তা হই না। অথচ আমাদের ধর্মে এত সুন্দরভাবে বিষয়গুলো ব্যাখ্যা করা আছে, এত ইন ডিটেলি ব্যাখ্যা করা আছে, অথচ এগুলো নিয়ে আমরা কথা বলার প্রয়োজন মনে করি না। এবং এগুলো নিয়ে কথা বলা উচিত, উচিত এই কারণে যে এগুলো একটা মানুষের বেসিক নিড, স্বাস্থ্যের সঙ্গে জড়িত, একটা মানুষের প্রপারলি বড় হওয়ার সঙ্গে জড়িত, এবং এগুলো নিয়ে খুব সুন্দরভাবে বোঝানো উচিত। হ্যাঁ, উনি যখন বলছেন তখন উনি চোখ মুছছেন, কারণ আমি জানি যে এটার মধ্যে আসলে অনেক বড় একটা কষ্ট জড়িয়ে আছে, এগুলো প্রয়োজনীয় জিনিস। হ্যাঁ, ওকে, একটু আমরা সামনের দিকে আগাই। আপনি যখন এই বিষয়গুলো ফ্যামিলিতে বলতেন, বিষয়গুলো সামহাও হাইড করা হতো, বা আপনার যে Hide পরিমাণ করা হতো এক্সপেক্ট বলতে করতেন, মানে আম্মু বলে দিছে, আপনার কি কারোর কখনো কাছে- অপরাধী মনে হতো যে এই জিনিসটা যে হলো, আরে না জানি কত বড় অপরাধ করে হ্যাঁ, আমার ফেলছি? কাছে মনে হতো, কারণ আমার মা বলে দিছে কাউকে বলা যাবে না। এগুলা হ্যাঁ, এগুলা কাউকে বলা যাবে না, হয়েছে এতটুকু বয়সে এটা হয় নাকি? আমি কি করবো, এটাকে আমি ইচ্ছা করে হয়েছে। দেখেন কত ইম্পর্টেন্ট একটা বিষয়। উনি এখানেই কিন্তু একটা ভয়ঙ্কর রকমের একটা মানসিক বাধাগ্রস্ত হলো, ও নিজেকে অপরাধী ভাবা শুরু করেছে, এবং এটা তো সম্পূর্ণই ন্যাচারাল একটা বিষয়। এবং সেখানে মা যদি ধরনের কথা বলেন, মাও হয়তো বুঝে বলেননি, কারণ মা হয়তো তার মার কাছ থেকে এটা শুনেছেন। বংশ পরম্পরায় এই ধরনের ভুল শিক্ষা আমরা ক্যারি করে বেড়াচ্ছি, এবং এই সময়টাতে এই যে এই কথাটা, এটা হয়তো উনি কোনো কিছু মনে করেই বলেননি, কিন্তু এটা যে শিশুর মানসিক বিকাশের ক্ষেত্রে অনেক বড় একটা বাধা হতে পারে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এবং এই ব্যবহারগুলো করা যাবে না শিশুর সঙ্গে। হ্যাঁ, বলুন তারপর। তারপর আমার চাচিকে বলে, আমার চাচি কি করে, সারা এলাকা ধরে এর কাছে যে গল্প করে, ওর কাছে যে গল্প করে, সবার কাছে ছাড়াই দেয় এই বিষয়গুলো নিয়ে। এই বিষয়গুলো নিয়ে। আচ্ছা। পরে কি হয়, মানে কেউ দেখলে, আমার দেখলে হাসে, তা আমার তো এটা অনেক খারাপ লাগে যে কেন হাসতেছে বা এটা কেন। পরে আমরা 3টা বান্ধবী ছিলাম, বান্ধবী বলতে একটা ছিল আমার থেকে বয়সে 2 বছরের বড় হবে, কিন্তু একসঙ্গে পড়তো, পড়ালেখাটা তো ভালো ছিল না। আচ্ছা। 3 জন একসাথে বেড়াতাম। আমার পাশে আর একটা চাচা ছিল, চাচা ছিল, সে আবার কি করতো, আমাদের 3 জনকে দেখে ওরকম 3 জনের সঙ্গে আমার খারাপ লাগতো, কি ব্যাপার আমার সঙ্গেই কেন এরকম হচ্ছে, আমি কেন। আর আমি ছোটবেলা থেকে যেরকম দেখতেছেন অতটাই আছিলাম না, কিন্তু লম্বা হাইটে যারা 2-3 বছরের বড় তাদের থেকে লম্বা টম্বা ছিলাম, ছিলাম। তো ওরা মানে আমার দিকে সবার নজর, কেন জানি না। আর মানে সবাই বলে যে বড় হওয়ার পরে যতটুকু জানছি, আমার যে বললাম শেষে লাস্ট যে বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক ছিল, আমাদের গোষ্ঠী আর ওদের গোষ্ঠী আলাদা, একই এলাকাতে, ওরা ও বলা বলি করতো যে তোমাদের গোষ্ঠীর মানে লোকদের ইয়াটাই খারাপ, সবাই একই রকম। মানে এটা সত্যি কথা ভাই, প্রত্যেকটা লোক, মানে যতদূর জানি, এখন যতদূর জানছি, পাশের একটা চাচা, আমার দাদারা ছিল 3 ভাই, তার ছেলে
বড় দাদার যে ছেলেগুলা, ঠিক আছে, এগুলো বলা বলি করতে হবে, আপনি এত ইনডিটেইলি জানেন না, হয়তো বিষয়গুলো নিয়ে আমরা ওইভাবে আসলে অনেক বলতে পারবো না। হ্যাঁ, খারাপ ছিল, মানে যাই হোক আপনাদের সবাই এই সম্পর্কে লোকজন আজে বাজে কথা বলতো, এটুকুই এনাফ। ওকে, তারপর? মানে বলতো গোষ্ঠীটাই ভালো না, গোষ্ঠীর লোকজনই ভালো না, এরকম বলতো। তারপর ওরকম হওয়ার পরে আমার যখন ওইরকম হলো, পরে আমি তো খেললে ওই যদি চাচাকে দেখতাম ভয় দিতে ওইখান থেকে সরে যেতাম, আচ্ছা যে কি করবে আবার ডাকবে কিনা। আচ্ছা। সবাই গাছ উঠতে পারতো, আমি গাছ উঠতে পারতাম না, আমার খুব আফসোস লাগতো। ছোট একটা গাছ ছিল, এটা উঠতে পারতাম, তাছাড়া উঠতে পারতাম না। জি। আর সবাই মানে আমাদের ফ্যামিলিটা যেহেতু সব ইয়ার থেকে একটু ভালো ছিল, সবাই আমাদের ওইখানে আসতো। আর আমার বাবা এইটা ওইটা কিনে দিত, খাইতাম। তা সবাই ওইটার জন্য আসতো মানে আমাকে সবাই খেলবে। আর এত বোকা ছিলাম ভাই, বিশ্বাস করবেন না, ভালো ভালোটা সবাইকে দিয়ে দিতাম নিজে না খেয়ে। এখন পর্যন্ত এই অভ্যাসটা আছে। তা যখন 6 থেকে গার্লস স্কুল থেকে 7 আবার এখানে এসে ভর্তি হলাম, বান্ধবীরা প্রেম করে, এই করে সেই করে, আমার খুব খারাপ লাগে। স্কুলে কেন এটা করবো, আবার স্যাররা দেখা যাচ্ছে ওইটা নিয়ে খারাপ খারাপ কথা বলতেছে, তো খারাপ লাগে। তারপরে আমি স্কুলে যাই, যখন পিরিয়ড হইতো তখন স্কুলে যাইতাম না ভাইয়া, কারণ আমি ক্যারি করতে পারি না ওটা, আমি কাপড় নোংরা করে ফেলতেছি। আচ্ছা, এই সময় আপনার মা আপনাকে কোনো সাপোর্ট দিত না? না, মা টাকা পাবে কোত্থেকে? মা ওই যে হাঁস মুরগি একটু পালতো, ওইটা দিয়ে দেখা গেছে এইটা ওইটা করতেছে সংসারে। আমার বাবা কেমন ছিল, এই বাজার করতেছে, এই করতেছে, লোকজন আসতেছে, আহামরি কেনা কিনতেছে, কিন্তু সংসারে কি দরকার হইলো শৌকের, ওটা নিয়ে তেমন কোনো ওটা focus নিয়ে তো আর রাখতো কোনো মাথা ব্যথা নেই, এরকম। প্রিয়, আমি কথা না বাড়িয়ে গেস্টের কাছে আবারও ফিরতে চাই। তখন স্কুলে যাইতাম না, তখন আমার মায়ের উপর আমার বাবা অনেক গালাগালি করতো, যে কি পড়ালেখা করে না, স্কুলে যায় না, এই বছরে কয়দিন স্কুলে যায়, কয়দিন যায় না। পরে তখনও ভালো রেজাল্ট আসতে থাকে, কিন্তু যখন চাচা ওই যে চাকরি পাইলো আসতো, তখন ওই যে গায়ে হাত টাত দিত, তখন তো একটু বড়, যখন পিরিয়ড হয় তারপর থেকে তো বুঝি, অনেক কিছুই বুঝি, শুনি, বান্ধবীরাও বলে, আবার বড় যে আপুগুলা ছিল ওরাও বলে, তখন বুঝি। তখন আসলে ওইটা মাথার মধ্যে কাজ করে যে এটা কি করতেছে আমার সঙ্গে, কেন। তখনও কিছু বলতে পারি না। 8 থেকে রেজাল্ট খারাপ হলো, চাচারা তো ওই যে মাঝে মধ্যে আসতো। 9 যখন উঠি তখন আমার ওই যে খালাতো ভাই আছে একটা, মানে চাচতো মামার বোনের ছেলে, জি। ওর সঙ্গে আমার রিলেশন হয়। রিলেশন হলে একটা পর্যায়ে মানে চলতে থাকে, আমি অনেক সিরিয়াস হয়ে যাই। তা আমি বলতাম ভাই আপনি কি সিরিয়াস, আপনি করে বলতাম তখনও। তা বলতো সিরিয়াস ছিলাম না, এখন হই। তা আমার মানে অনেকের কাছে আমি নাম্বার দিই, আমার বড় আপুরা যারা ছিল, বলতাম যে পরিচয় না দিয়ে কথা বলবা, দেখবা যে আসলে আমাকে ভালোবাসে না, তোমাদের সাথে কথা বলতে চাই। ভাই কি করতো, ওরা যেই ফোন দিত ও কথা বলে দেখা করার জন্য পাগল হয়ে যেত, আচ্ছা। যে আমি তোমার একবার দেখবো, তুমি এখানে দেখা করো। পরে বয়ফ্রেন্ডের যখন দেখলাম যে উনি আমার প্রতি সিরিয়াস না, অনেক মেয়ের সঙ্গেই কথা বলে, এর সাথে সম্পর্ক করতেছে, ওর সাথে যে ফোন দেয় তার সঙ্গেই, একটা পর্যায়ে আমি কি করলাম, নিজে থেকে বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, বাদ দেওয়ার পরে কিন্তু এতটা মানে করি, আমি ঘুমের ওষুধ খাইতাম, আমার ঘুম আসতো না, ঘুমের ওষুধ খাইতাম। আর খুব খারাপ লাগতো। তার মধ্যে আবার যে মাঝে মাঝে চাচা আসতো, তা কি হয়, একটা বার আমার মা বলে যে তুই ওর সাথে সম্পর্ক করিস, আমি তো বলছি যে তুই ওর সাথে কথা বলার দরকার নেই। আমার দাদির ফোন ছিল, দাদির ফোন দিয়ে কথা বলতাম। পরে আমি কি করি বলো, যে তোর বাবার কাছে বলবো। বাবা তো জানতো, কিন্তু মানে কি বলবে, আমি অনেক ভয় পেয়ে যাই। আচ্ছা। ভয় পেয়ে যায় যে আমার চাচা এরকম এরকম, এইটাই তো কিছু বলে না, আবার এইটা নিয়ে দেখা গেলো কি বলবে। আমার মায়ের আবার একটা সমস্যা ছিল, কিছু হইলে আমার বাবাকে বলতো। আচ্ছা। আমি একবারে ভাই 40টা ঘুমের ওষুধ খাই ওই ক্লাস 9-এ থাকা অবস্থায়? ক্লাস 9-এ থাকা অবস্থায়। মানে কি আপনার প্ল্যান ছিল যে আপনি সুইসাইড করবেন? সুইসাইড করবো। ওকে। খেলে ভাইয়া তখন মানে আমার পরীক্ষা তার 3 দিন পর, 2 দিন পর, আচ্ছা। ক্লাস 9-এর। পরে আমি মানে দরজাটা যে লাগাবো আমার এটা মনে নেই, আমি বিছানার উপর দিয়ে শুয়েছি ভাই, আমি মানে ঘুমাই গেছি নাকি আমি জানি না, কিছু বলতে পারি না। পরে নাকি যতদূর শুনছি, আমার যতদূর, আমাদের এই কাজের ছেলেটা আম্মু যতদূর বলছে, আর বাবা উঠাই নিয়ে আসে। শুধু আমার মনে আছে আমার বাবা আমাকে মারছে, এতটুকু মনে আছে, যে অনেকগুলা থাপ্পড় মারে আমার মুখে। ওকে। মানে ঘুমের মধ্যে আমার শুধু অতটুকুই স্মরণ আছে। আমি নাকি অনেক বমি করি ভাইয়া, আচ্ছা। বমি করি। আমার 4-5 দিন পর্যন্ত কোনো ছিল না, আমি জামাটা চেঞ্জ করবো এটাও করতে পারতাম না। গোসল খাওয়া সব আম্মার দাদি ধরে ওকে। করাইতো। পরে আমার বয়ফ্রেন্ডটার সাথে হয়ে যাওয়ার পর ক্লাস 10-এ যখন উঠলাম, আমি 9 থেকে অঙ্কে অনেক খারাপ রেজাল্ট করি। অঙ্কে মানে 10-এ টুনে মনে হয় 34 না কত পেয়ে পাশ করি।
আমার বান্ধবীরা অনেক হাসাহাসি করতো। আর আমার যে বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক ছিল ওরা জানতো। আরো ওই মাঝে কথা বলতাম, অনেক ছেলে ঘুরতো ভাইয়া, অনেক ছেলে ঘুরতো। আর ওই ঘুমের ওষুধ খাইতাম, মানে প্রাইভেট পড়তে যেতাম, কেমন অ্যাবনর্মাল টাইপের হয়ে গেছিলাম আমি। পড়াচ্ছি, মানে আমার কোনো খেয়াল নেই। স্যার বলতো যে কি ব্যাপার, তুমি খেয়াল করো না কেন, দেখলে তো পারো, অনেক ভালো পারো, দেখো না কেন। স্যার বলেন, আমি বাসায় যেয়ে দেখবো। স্যারটা অনেক আদর করতো। তা ওইভাবেই পড়ে অঙ্ক ভালো পারতাম না, হাসাহাসি করতো। আর ওই যে ছেলেগুলা প্রপোজ করতো ভাইয়া, ওরা কি মানে এরকম ছিল, কিছু না করলেও ভাই কেন ছেলে মানুষ এরকম আমি জানি না, বলতো যে সব করছি। ওই মেয়েরা তো আমি সব করছি। আচ্ছা, ওকে। একটা ফুফাতো ভাই এরকম বলে, ওইটা আমি পরে আসি। তা ওইখান থেকে ক্লাস 9-এ ওরা হাসাহাসি করতো। তা আমার এত খারাপ লাগে যে কি আমি অঙ্ক ভালো পারি না। আমি স্যার, আমি হিন্দু ছিল স্যারটা, আমি আমার জীবনে আমি এত ভালো মানুষ দেখিনি। আমার ধর্মের না, যেহেতু আমি ইসলাম ধর্মের, আমার স্যার ছিল হিন্দু ধর্মের। একটু উনি প্রাইমারি স্কুলে চাকরি করতো। স্যারের কাছে বললাম, স্যার আমি তো অঙ্ক ভালো পারি না, আমাকে একটু যদি ভালো করে পড়াইতেন। তা বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি পাশে এসে বসবা, পাটিতে বসাইতো, পাশে এসে বসবা, আমি তোমাকে ওরা যা করে তার থেকে আমি উৎপাদক ভালো পারতাম না। আমি বললাম, স্যার উৎপাদকটা আমার একদম বাদ দিয়ে দেন, আমি এটা বুঝি না, একটা করলে আর একটা করতে হবে। তাই দেখা গেছে আমার একটা কমন পড়ছে আর একটা কমন পড়তেছে না, তখন কি করবো? পরে স্যার এরকম করে আমাকে অঙ্ক করায়, আমি এসএসসিতে অঙ্কে আমার প্লাস আসে, আর কোনো কিছুতেই প্লাস আসে না। আচ্ছা। তার মধ্যে যে চাচা এসে অঙ্ক করতে দিত, অঙ্ক ভালো পারতাম না, পড়তে বসাইছে, যে কয়দিন আসতো উনি আমাকে পড়তে বসাবেই। আর ওই যে ইন্টেনশনালি গায়ে হাত দিয়ে যাচ্ছে। এই অঙ্কের টিচার? না না, চাচা? আমার চাচা। ওকে। ওই যে আসতো মাঝে মধ্যে বাড়িতে, জি। অঙ্ক না পারলেই দেখা গেছে রাগারাগি করতেছে, আমি অনেক কাঁদতাম, আমি কিছু বলতাম না, অনেক কাঁদতাম। না, আমি বলতো তুই পড়িস না কেন, এই জন্য তো তোকে রাগ করে। আম্মু তো তখন কিছু জানে না। ও আমার, তার মধ্যে আমার ছোট চাচার একটা বাচ্চা হয়, আমার ভাইটাকে আমি অনেক আদর করতাম, অনেক ভালো লাগতো। ভাই কি হইতো, আমার ভাইটাকে কোলে দিতে যে উনি আমার গায়ে হাত দিত। ভেরি ব্যাড। আমার মনে হতো আমি মারা যাবো, আমি এই সংসারে কেন, এর থেকে যদি একটা গরিব ঘরেও জন্ম হইতো তাহলে মনে হয় এর থেকে মানুষ ভালো থাকে। কোন ক্লাসের ঘটনা এটা? আপনি যে ক্লাসের কথা বলছেন, যে ক্লাসে আপনার অঙ্ক করাচ্ছে? 9-এ। 9-এ? তখন পর্যন্ত আপনি মার সঙ্গে কেন বলছেন না এগুলা? আমি তখনও ভাইয়া যে মাকে বলতে হবে, এটা কিভাবে নিবে? সে আমাকে বলে দিছে যে এইগুলা কাউকে, পিরিয়ডের কথাই বলে দিছে, কাউকে বলতে হয় না। এইটা বললে কি বলবে? ওকে। এটা বললে কি বলবে? তার মধ্যে কি আমার চাচাদের জমি জাতিটা অনেক মানে একটু ঝামেলা হয়। আমার ছোট চাচাটাই সবসময় বেশিরভাগ ঝামেলা করে। আচ্ছা। বড় চাচাটা অনেক ভালো, উনি বিসিএস ক্যাডার, প্রভাষক এখন, অনেক ভালো। মানে চাচা ছোটবেলা থেকে অনেক ঈদে প্রত্যেকবার জামা কিনে দেবে, আর আমাকে বলতো আমার হলুদ পরি, আমাকে ছোট বড় চাচা বলতো, আমার বড় চাচা। বড় চাচা? আচ্ছা। অনেক আদর করতো। আমি চিন্তা করতাম চলে যাব, কিন্তু তখন চিন্তা করতাম যে আমার ভাই, আমার সবাই অনেক ভালোবাসে, আমি চলে গেলে তো মান সম্মান থাকবে না। আর নাম ডাক আছে যেহেতু ফ্যামিলির একটা। এসএসসি পরীক্ষার আগে আমি সম্পূর্ণ সবার সঙ্গে কথা বলা বন্ধ করে দিই, যে আমার এমনিতে অঙ্কেটে ভালো পারি না, আমি কারোর সঙ্গে কথা টথা বলবো না, আমি পরীক্ষাটা ভালো মতো দিই। তো পরীক্ষাটা দেই, পরীক্ষা দেওয়ার পরে আসলো এই কোন রকমে, মানে পাশ করলাম ভালো, মোটামুটি একটা রেজাল্ট আসলো। আসার পরে আমি মানে বাইরে ভর্তি হওয়ার ইচ্ছা আমার অনেক। তা টাউনে সরকারি মহিলা কলেজে আমার সব মানে ইয়াটিয়া দিলাম, চান্স হইলো এখানে, কিন্তু আমার আব্বা ভর্তি করলো না। কেন করলো না? যে ওই ছেলের সঙ্গে সম্পর্ক আছে, যদি ওইখানে যেয়ে দেখা টেকা করে, এই জন্য। হয়তো তো তার জায়গা থেকে এটা ঠিক ছিল, কারণ আমি করবো না এর গ্যারান্টি কি আমার, আমি নিজে থেকেই বলতেছি। পরে ভর্তি করলো না, ওইখানে একটা ইসুয়ের কলেজে ভর্তি করলো। এমনিতে মানে আমাদের ওইখান থেকে একটু টাউনে যে কলেজটা ছিল, যেতে 30 মিনিট মতো লাগতো। তো ওইখানে আমার বাবার যে ফ্রেন্ডের ছেলেটা আবার ওইখানে কলেজে কিভাবে যেন খোঁজ পায় আমাকে, মানে ওই ছেলেটার আবার কি হয় ভাই বলতে ভুলে গেছি। আমার এসএসসি পরীক্ষার পর আমার ফুপুর বাসায় আমি বেড়াইতে যাই। আচ্ছা। গেলে তা ওরা তো আমাদের বাসা থেকে আগের থেকে আসে, দেখা গেছে একটা অকেশন হইলে, একটু অনুষ্ঠান হইলে আসে, আঙ্কেল আসে, আঙ্কেলের ছেলে আসে। তা আসলে পরে ওরা বলে যে জানো আমাদের সঙ্গে পরে এই আপুটার সঙ্গে এই ভাইয়াটার সম্পর্ক আছে। আমি কি বলিস, ও তো আমার দিকে একটু এরকম এরকম তাকায়, আমি তো বুঝি। আমার ফুফাতো ভাই বলে যে না সত্যি কথা, অনেক ভালো সম্পর্ক, আর ওরা অনেক ভালোবাসে আপুটাকে, আপু অনেক ভালোবাসে। আমি বলছি আচ্ছা, আজকের দিনের মধ্যে যদি আমি ওর সাথে সম্পর্ক করে দেখাইতে পারি, একটা বাজাবাজি ধরনেরই। তারপরে আর কি করি, আমার ফুফাতো ভাই ফোন দেয়, আমি ওর সঙ্গে কথা বলি।
কথা বলে ঠিক সন্ধ্যার সময় ফোন দিছে, আচ্ছা আমি তোমাকে একটা কথা বলতে চাই সমাপ্তি, তুমি কি আমার কথা যদি হ্যাঁ হয় হ্যাঁ বলবা, নাহলে পরে না বলবা। আমি বলছি জি বলেন। বলতেছে তুমি কি আমাকে লাইক করো? আমি বলছি যে দেখি, চিন্তা করে দেখি। তার রেগে কেটে দেয়। তো আমি আবার ফোন দিয়ে ওদেরকে ডেকে শোনালাম যে এই দেখ কি বলে, যে ওই ছেলে মেয়ের সাথে নাকি সম্পর্ক, তাইলে কি। পরে বলতেছে যে, আমি বলতেছি হ্যাঁ পছন্দ করি আপনি, আচ্ছা আই থিঙ্ক আই লাভ ইউ, ও বলে আমাকে আচ্ছা ঠিক আছে আই লাভ ইউ টু, কিন্তু আমি তো মানে ওরকম করে না। তো ওরা যে আবার কি করে ওই মেয়েটাকে ভেবে বলে দেয় যে আপনি যার সাথে সম্পর্ক করেন ওই ছেলেটা তো এই হয়েছে। আমি কিন্তু ওকে আমি আমি বলছি তুই আর কিন্তু বলবি না, একটা মেয়ে কষ্ট পাবে। আমার যতটুকু মানে মাথার মধ্যে আছে ও কষ্ট পাবে শুনলে। যাই হোক ছেলেটা ভালো না, আমি যতটুকু জানতাম। পরে কলেজে ওঠার পরে, কলেজে যখন ভর্তি হইলাম, ওই ছেলেটা কোত্থেকে খোঁজ পাই জানি না, ও প্রত্যেকদিন এসে কি করতো, একটা রুমে 2টা দরজা ছিল, ছেলে দাঁড়া করে রাখতো 4টা। নেশা করতো প্রচুর পরিমাণে। একটা পর্যায়ে বাবা হচ্ছে মানে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দেয়। ওর পুরা মানে আমার সাথে দেখা করার ইয়া যে আব্বু টাকা টাকা দিত, আমার কাছে থাকতো, এতটুকু ধারণা তো আছে। ও ব্যাগের থেকে টাকা নিয়ে নিত হাত দিয়ে জোর করে নিয়ে, এরকম করতো। একদিন যখন তখন যেখানে সেখানে ডাকতো। আমি আবার ভাই অনেক ভয় পাইতাম যে বাবার একটা সম্মান আছে, বাবার টাউনেই দোকান ছিল একটা, ব্যবসা করতে যেহেতু উনি। তা একদিন ডাকে একটা মার্কেটের উপরে, ওখানে একটা ব্যাংক থাকে, এই পাশে আমরা কথা বলতেছি, চেনা জানা একটা লোকই দোকানে, ওই দোকান থেকে সবকিছু নিতাম। আর আমার এমন ছিল, টাউনের সব দোকানে বলা ছিল যে আমার মেয়ে যদি কিছু এসে নিতে চায় আপনারা দিয়ে দিবেন, টাকা চাবেন না কখনো, যা লাগে আমি দিয়ে দেবো। আমার ইয়া ছিল, আমি দোকানে গেলে একটা জিনিস পছন্দ হইলে না নিলে আমার কেন রাতে ঘুম আসতো না। আচ্ছা। তা ওই আঙ্কেলটা আবার আমার খালুর দোকান ছিল ওখানে, একটা আমার খালুকে বলে যে এরকম দেখা করছে। ভাই এত বাজে করে উপস্থাপন করে দেখা করাটা আমার বাবা নিতে পারে না। এত বড় একটা লাঠি নিয়ে আমার মারার জন্য বসে আছে। রাতে ডাকছে, আমার মা সহ গেছে, আমার মা পাশে বসা, আমি বলছে যা সত্যি তাই বলবে। আমি আমার কাছে যেগুলো জিজ্ঞাসা করে আমি বলি যে না এরকম তো কিছুই হয়নি। পরে আব্বু বুঝতে পারে যে মিথ্যা সত্য কথা, মানুষের কথা শুনলে বুঝতে পারে, তো কিছু বলে না, বলে আচ্ছা ঠিক আছে। তো ওনারা আবার এরকম বলে যে আপনার মেয়েকে বিয়ে দিয়ে দেন, নাহলে কিন্তু এই ছেলে অনেক প্রবলেম করবে, তাই বলে। তারপরে ইন্টার ফার্স্ট ইয়ারও তো তখন এসএসসি পরে ভর্তি হয়েছি। ইন্টার ফার্স্ট ইয়ার পরীক্ষার কিছুদিন আগে আমাকে একটা ছেলে দেখতে আসে। ছোটবেলা থেকেই চিনি, কিন্তু এভাবেও জানি না যে আমাদের এলাকায় বাসা, এটা জানি কার ভাই কার ছেলে এটাও জানি না। আমার আবার কেমন ছিল যে আমি কোথাও যেতে গেলে আব্বুর কাছে শুনতে হবে, আর বাইরে অত বেরোনোর কোনো ইয়া ছিল না আমাদের। আমি এলাকার মধ্যে আমাদের গোষ্ঠীতেও অনেকের নাম জানি, চিনি, একজনের মুখে চিনি, একজনের নাম জানি, এরকম অনেকে চিনিও না। তো কারণ গোষ্ঠীটা তো অনেক ছাড়ানো চিটানো, এক জায়গায় তো সীমাবদ্ধ না। তা ওই মানে শাড়ি পরি ওইটা দেখে দেখে নাকি ওর অনেক ভালো লাগে, ভালো লাগে। পরে আমাকে আমার ভাইয়ের বিয়েতে তো যে মানে আমাদের বিয়ের পরে আবার দেখা যায় যে যেতে হয় বউয়ের বাড়িতে, মানে আমার ভাবির বাড়িতে যেতে হবে। তো আমার ভাই বলে যে তুই চল, আর আমার মামা তোমার কথা বলে যে ও চল। আমি বলি যা না, যাব না, আমার যেতে ইচ্ছা করে না। কারণ আমি তখন ওই যে টেনশনে, আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, মন মানসিকতা ভালো থাকে না। আর ভাবিদের বাড়িটাও এরকম ছিল যে আমার পছন্দ না, মানে মাটির রাস্তা দিয়ে যেতে হতো, আমার ভালো লাগতো না। ওকে। তা বলছে যে আচ্ছা চল আজকে যাই, কালকে চলে আসবো। তা আমি আবার তখন একটা গোপনে ফোন ব্যবহার করতাম, ওটা বাসায় রেখে যাই। আসার পরে 16 তারিখে যাই মার্চের, 18 তারিখে ব্যাক করি। ওকে। ফোনটা খোলার পরে আমি দেখতেছি আমার ফোনে একটা মেসেজ, আমাকে তুমি খুঁজলে কেন? আমি তোমাকে খুঁজলাম মানে কে এটা, আমি কাকে খুঁজলাম? ওকে। তারপরে আমি মানে আমার ফোনে ব্যালেন্স থাকে না, আমি ফোন দিই। তা বললাম যে ভাই কে? তা বললো, ওর নাম ধরে বললো যে, আমি অবাক। আমি বললাম যে আপনাকে আমি খুঁজলাম কে, মানে কি আমি আপনাকে কেন খুঁজবো? বলতেছে না আমাকে একজন বললো তুমি আমাকে খুঁজছো। আমি আপনাকে খুঁজবো মানে আমি আপনাকে খোঁজার কোনো প্রশ্নই আসে না। তারপরে আবার ফোন দেয় যে আসলে তুমি আমাকে খুঁজো নাই, তুমি আমাকে দেখো নাই। ওর মধ্যে মানে কি হয়, আমার খালাতো ভাই একটা বিয়ে করে সম্পর্ক করে,
ওই যে মেয়ে দেখতাম ওর দিকে তাকাই থাকে, তা আমার খালাতো বোনের ওয়াইফের আবার সম্পর্কটা ভালো ছিল, মানে ইয়াটা ভালো ছিল না, চরিত্রটা ভালো ছিল না। অনেকের সঙ্গে ভাইয়ের সঙ্গে ইয়া হওয়ার পরে হুট করে বিয়ে করে, প্রেম করে অনেকের সাথে আবার কথা বলতো। এই বাসে যেতে গেছে, মানে ঢাকায় থাকতো ওরা, ঢাকা থেকে বাড়িতে যেতে গেছে, কারণ নাম্বার পাইছে, পাশে বসছে, তার সঙ্গে কথা বলা শুরু করে দিছে এরকম। আমি ভাবতাম যে আচ্ছা যে ছেলেটার সাথে কথা বলে এ কি সে নাকি, অবাকের কথা ভাবতাম। তো এইভাবে তাকায় আসছে কেন, আমি আবার পিছন থেকে বসে আমি আবার ওর দিকে তাকায় আছি। তো ও ভাবছে যে আমি ওকে দেখি, কিন্তু আমি তো ওকে দেখি না, আমি দেখি যে ভাবি কেন ওর দিকে তাকায়। আমি তো এটা দেখি, মানে ও অনেক সুন্দর, অনেক সুন্দর ছিল দেখতে, অনেক সুন্দর। ও 6 ফিট হাইটে, লম্বা, সেরকম দেখতেও সুন্দর। তা তখন বলে যে আমাকে বললো তুমি আমার দিকে তাকাইছিল না, আমি তো তাকাইছিলাম না। তখন আমি এটা খুলেই বলি যে এরকম এরকম, আমি ভাবছি যে ভাবি আপনাকে দেখে কেন তাকায়, আপনার সঙ্গে কি কথা বলে কিনা। তা বলে না, আমার সঙ্গে কথা বলে না, আমি জাস্ট তোমাকে অনেক ভালো লাগে এই জন্য। আমি পরে বলি যে ভাইয়া আপনি আমার সাথে কথা বলবেন ঠিক আছে, আমি সবকিছু বলি যে আমার কিন্তু আগে অনেকগুলা রিলেশন ছিল, অনেকের সঙ্গে আমি কথা বলতাম, এগুলা কিন্তু আপনি জানেন এলাকায় যেহেতু এইগুলো আসতে পারে, আর আপনি এগুলা নিয়ে পরে সমস্যা করবেন, সম্পর্ক করলেও এটা কিন্তু হবে না। পরে ও বলে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা করবো না। যেখানটায় আমরা ছিলাম, মানে যখন রিলেশন হইলো, কথাবার্তা হইতো, ফিজিক্যালি কোনো কিছু না, শুধু এমনিতেই কথা টথা হইতো। কিছুদিন পরে ঠিক সেই কথাগুলা শুরু করলো, কেন করছো, আমার ফ্রেন্ডরাও তো এর মধ্যে আছে, কথা বলছো কেন, ও বলছে যে তোমার সাথে থাকছে, এই বলছে, এই করছে, ওই করছে, আমার তো এগুলো নিতে কষ্ট হবে। মানে সবাই আপনার নামে বদনাম করতো। বদনাম যেটা, কিন্তু সামনে কখনো কিন্তু ভাই কেউ বলেনি, কারণ বাবার একটা ইয়া ছিল, কখনো কেউ বলবে এরকম না। কিন্তু গেলে পারে এই মেয়েটা ভালো না, এই মেয়ের চরিত্র ভালো না, ওকে, পরে এরকম বলতো। তারপর আমি ওর কাছে বিশ্বাস করবো না, সব ঘটনা বলি, সব আমার ছোটবেলা থেকে কি হয় না হয় আমি সবকিছু বলি। আচ্ছা, ও মানে একটা পর্যায়ে কি হলো ভাই, ওইগুলা নিয়েও কথা বলা শুরু করলো। ওই ওই মানে আপনার সঙ্গে ঝগড়া হতো, এগুলো নিয়ে খোটা দিত। এগুলো নিয়ে ফুটা দিত, মানে ওইগুলা চাচাদের কথা না নিয়েও বাইরে যে ছেলেদের সঙ্গে কথা বলতাম এগুলা নিয়ে খোটা দেওয়া শুরু করলো। আমি তখন অনেক কাঁদতাম যে তোমার তো আমি সব বলছি, দুনিয়ার কেউ কিছু জানুক না জানুক তুমি তো জানো, তাহলে কেন এগুলা বলো, আর তুমি যদি আমার লাইফে আগে আসতে তাহলে তো আমি এগুলা করতাম না। আমি তো তোমাকে ভালো করে চিনতাম না, স্কুলে গেছি একটু দেখছি, এই যা তুমি আগে বলতো আমার সাথে রিলেশন করবা, তুমি তো অনেক আলোচনা, কারণ আমি তো ছোট, তুমি তো আমার থেকে বড় হবা। পরে ভাই আমার ফার্স্ট বিয়ের ইয়াটা আসে, হুট করেই আমাকে বিয়ে দিয়ে দেয়, আমার কাছে জিজ্ঞাসাও করেন না যে আমি পছন্দ করি কিনা। কিভাবে হয় বিয়েটা? আমাদের এখানে কোন ক্লাসে তখন আপনি? ইন্টার ফার্স্ট ইয়ার। ওকে, আমার তখন ভাই বিয়ের বয়সটাও হয়নি। মানে আমার মাকে এসে একজন বলতো যে, মানে সে হচ্ছে মুরগি দিয়ে যেত আমাদের বাসায়, বলে যে আপনার মেয়েটা তো অনেক সুন্দর, ছেলেটা অনেক সুন্দর, বাইং হাউসে চাকরি করে, তা আপনার মেয়েকে বিয়ে দিয়ে দিই। তা আমি বলে যে খোঁজ খবর না নিয়ে, আর আমি এগুলা জানি না, ওর বাবা শুনলে রাগ করবে। তা আব্বুকে বলে, আম্মু হয়তো কোনোভাবে কনভিন্স করে বললে আম্মু আমার ভাইয়াকে পাঠায়। ভাইয়ারা ঈদের মধ্যে মানে বিয়ের পরে ভাইয়া বাসাতেই থাকে, ভাইয়া চাকরি একটা করতো, সেটা ছেড়ে দেয়। পরে ভাইয়া যায়, যে কি করে ওকে বলে যে আশেপাশ থেকে খোঁজ নিতে, ও কি করে ওই বাসায় ঢুকে যায়। পরে ছেলের ছোট ভাইয়ের কাছ থেকে সবকিছু দেখে, তাদের বাড়ি টাড়ি দেখে, অনেক মানে টাইস করা, ইয়া করা, ফুল ওয়াল, উপরে টিন শিট, তার মধ্যে টাইস করা, ইয়াটিয়াও অনেক ভালো, ভাইয়া পছন্দ করে। ছেলে আসে দেখতে, তার একদিন না দুদিন পরে, ভাই আমি তো ছেলে মানুষকে তাকায় দেখবো, লজ্জার একটা ব্যাপার, আমাকে শাড়ি টাড়ি পরানো হয়, তা আমি তাকাই না কখনো। উনি আমার কাছে জিজ্ঞাসা করে ঠিকানা এইগুলা নর্মালি যেগুলা জিজ্ঞাসা করে, বা চুল দেখাবে সেই এইসব কিন্তু কিছু বলে না, এমনি নাম টাম জিজ্ঞাসা করলো, ইয়া করলো, অনেক পছন্দ হয়েছে। পছন্দ হইলে মানে আমার মায়েরও অনেক পছন্দ, বাবারও অনেক পছন্দ ছেলেকে দেখে, কিন্তু ছেলেটা ভাই আমার থেকে মনে হয় 17-18 বছরের বড় হবে। ওকে, 17-18 বছরের বড় হবে। তখন তারা কি করলো যে বিয়ে করবে। আব্বু বলে যে আচ্ছা বিয়ে না, আমার এক টাইমে আমি অনেক বড় করে অনুষ্ঠান করব, আমরা এমনিতে শুধু কাবিন রেজিস্ট্রেশন করে রাখি, রেজিস্ট্রি করা হয়, কবুল টবুল বলা হয় না। ওই ছেলেদের তখন রাতে ওইখান থেকে চলে যায়। আমি অনেক কান্না করি ভাই, আমি তখন বলতে পারি না যে এই ছেলের সাথে আমার সম্পর্ক আছে, আমি একে ছাড়া থাকতে পারবো না। পরে তার মধ্যেও আমার যে চাচা আসে, ছোট চাচা আসে, ঈদে আসে, এই আসে সেই আসে, কন্টিনিউ এটা চলতে থাকে। আচ্ছা,
পরে বিয়ে দেওয়ার পরে হুট করে দিয়ে দিল। আমার সবাই ফোন দিয়ে বললো, আমার বড় চাচা বলে যে কি ব্যাপার, তুই বিয়ে দিলি আমাদের কাছে তো জিজ্ঞাসা করবি। পরে যাওয়ার পরে আব্বু একটা ফোন দিল, ওই কন্টিনিউ কথা হইতো ছেলেটার সঙ্গে। কথা বলার আগে অন্যই যখন চলে যায় তার পরের দিন আমার ফুপুরা আসে, সবাই আসে আমাকে। আমি বললাম যে ভাই ছবিটা দেখি ছেলেটার। আমার যখন দেখাইলো আমি শুধু ভাইকে বললাম তোরা কি করলি। মানে এটা বিয়ে হওয়ার পরে গিয়ে আপনি ছবি দেখলেন ছেলেটার? আমি তখন তাকাই দেখিনি ভাইয়া, মানে আমি লজ্জাতে কি তাকাই দেখবো। আমাকে জিজ্ঞাসা করছে, আমি মাথা নিচু করে যতটুকু বলার বলছি। ছেলেটা হাইট টাইট লম্বা টম্বা সুন্দর ছিল, কিন্তু অত বয়স, বয়সের তো একটা ছাপ মুখের উপর পড়ে। তো বিয়ে হয়ে যায় এইভাবে। আমি সেদিন আমার যার সাথে সম্পর্ক ছিল ওকে ফোন দিয়ে আমি অনেক কান্না করি। ঈদের পরে ও বাড়িতেই ছিল, ঢাকায় পড়ালেখা করতো। ও শুধু বলে যে যা হবার হয়ে গেছে, এখন আমি কি করবো। আমি তো মানে আমার ভাইয়ের সাথে ওর আবার অনেক ভালো সম্পর্ক ছিল। আমি তো ভাইকে ফোন দিছিলাম যে ভাই কি করেন। এখন ভাইয়া তো আর আমাদের সম্পর্কের কথা জানে না, হয়তো অনেকের কাছ থেকে শুনতে পারে, তাছাড়া তো আর কিছু জানে না। বললো যে ওকে দেখতে আসছে, হয়তো বিয়ে হয়ে যাবে, আমি বাড়িতে। তা বলতেছে ও নাকি জিজ্ঞাসা করে আমাকে, যত দূর বলে যে খোঁজ খবর নিছেন কি করে ছেলে। হ্যাঁ ভালোই। বলতেছে এরকম হুট করে কি বিয়ে দেওয়া ঠিক, ওনাকে এই কথাটা বলে আমাকে বলে যত দূর। এখন ও বলছে কি না দেওয়া আমি সঠিক জানি না। অনেক কান্নাকাটি করি করলে রাত্রে যে কাবিন রেজিস্ট্রি হওয়ার পরে ওনারা তো চলে গেল। পরে আমার সাথে কথা হইতো কিন্তু আমি নিতে পারতাম না। পরে মানে যখন কথা টথা হইতো উনি একটা পর্যায়ে বলে যে আচ্ছা আমাদের তো শুধু কাবিন রেজিস্ট্রি হয়েছে, তুমি ফোনে কবুল বলো আমিও বলি, মানে আমাদের তো তাহলে বিয়ে হয়ে গেল। কে বলছে তা? মানে আমার যার সঙ্গে কাবিন রেজিস্ট্রি হয়। আচ্ছা আচ্ছা, ওকে। আমি বলতেছি কেন বলবো, যখন কাবিন মানে কবুল বলতে হবে তখন তো বলবোই, তখন তো সবাই থাকবে। ফোনে ফোনে বলে শুধু শুধু কি দরকার, কাবিন রেজিস্ট্রি তো হয়েছি। তো বলতেছে বলো, তাহলে তো আমরা স্বামী স্ত্রী হয়ে গেলাম। তা উনি বলে 3বার বলে, আমি বলি না। মানে আমার মনের মধ্যে যেন কেমন একটা লাগে যে কি ফোনে কেন বলবো। আর যদি বিয়ে না হয়, আমার কেন জানি না মনের মধ্যে বললো যে যদি না হয়। আপনার তো রেজিস্ট্রি হয়ে গেছে। রেজিস্ট্রি হয়ে গেছে, কিন্তু ওই যে ইসলামিক ধর্মে যেভাবে হয় সেটা তো হয়নি। আচ্ছা। কাবিন আমরা তো ধর্মে বুঝি যে মানে কাবিন রেজিস্ট্রি হলে তো বিয়ে হচ্ছে না, আমাদের কবুল বলতে হবে 3বার। আমাদের হাদিসে যতটুকু বলা আছে। আচ্ছা। ওটা তো হয়নি। যদি না হয় মানে আমার ওই চিন্তাটা মাথার মধ্যে। আমি তখন স্টিল আমার বয়ফ্রেন্ডে লাভ করি। পরে আমার বয়ফ্রেন্ডটা মাঝে মধ্যে ঢাকার থেকে আসতো। তারপরে একটা পর্যায়ে মানে এতটাই হয়ে যায়, ফিজিক্যাল রিলেশন হয় আমাদের মধ্যে। মানে বয়ফ্রেন্ডের সঙ্গে? হ্যাঁ, বয়ফ্রেন্ডের সঙ্গে। ওকে। বয়ফ্রেন্ডের সঙ্গে ফিজিক্যাল রিলেশন হয়। পরে মানে ও কন্টিনিউ আমার বাসায় আসতে থাকে, রাতে আসতে থাকে, এরকম হয়। পরে মানে ফিজিক্যাল রিলেশন হলে আমি মানে ফার্স্ট তার আগে তো বলছি যে একটা বয়ফ্রেন্ডের সঙ্গে হয়। তো ওই টাইমটাতে ও বলতো যে ওই বয়ফ্রেন্ডটার কথাও জানতো যে তুমি এইগুলা করছো। আবার ওই যে বললাম যারা পিছনে ঘুরতো ওরা ওই বাজে কথা বলতো, না করলেও বলতো। তো ওইখান থেকে মানে আমার খুব খারাপ লাগতো যে কি রে, ওর সাথে আমার সব হয়ে গেল, ওরা আমি সব বলছি, তারপরে ও কেন আমাকে এগুলা বলে। পরে আমি একটা পর্যায়ে এরকম কথা বলতাম, আব্বু বলতো যে তোর বিয়ে হয়ে গেছে, ছেলে চাকরি করে, এত কথা তুই কেমনে বলিস। আব্বু তো আর জানতো না যে আমি অন্য কারোর সাথে কথা বলি, কিন্তু আব্বু হয়তো আজ করতে পারে একটু আচ্ছা যে আমি অন্য কারোর সাথে কথা বলতেছি। পরে আমি তো কিছু বলি না। পরে আমার ফোনে একদিন ফোন আসে, খাচ্ছিলাম, আব্বুরা বসেছিল, হঠাৎ করে আননোন নাম্বার থেকে ফোন দেখে আব্বু যে বুঝতে পারে যে এইটা তো আমার মানে যার সাথে রেজিস্ট্রি হয় তার নাম্বার না। পরে কিভাবে যেন বুঝতে পারে জানি না। পরে ওই টাইমটাতে আবার কি হয়, একটা ছেলে আমাকে অনেক পছন্দ করতো, আব্বুকে মামা মামা করতো। আচ্ছা। পছন্দ করতো বলতে মানে আমার আব্বুকে ভাঙাই খায় মানুষ বলতে যেরকম ওরকম খাচ্ছে এখন পর্যন্ত। মানে এইটা বলতেছে এটা বলতেছে। আমার বাবা আবার তাকে এতটাই ভালোবাসে, এতটাই বিশ্বাস করে, আমার মনে হয় আমাদের থেকে তাকে বেশি ভালোবাসে। আমি বললাম যে ভাই আপনি তো আব্বুকে বলতে পারেন। আমার যখন ইন্টার ফার্স্ট ইয়ার ভর্তি করতে নিয়ে যায় তখন উনি আমাকে বলে বাইকে এটা কি বিয়ের পরের ঘটনা এগুলো আপনার? না, বিয়ের আগে। আচ্ছা। বলতে ভুলে গেছি। আচ্ছা। পরে উনি বলে, আমি বলি যে আপনার মামাকে বললেই তো পারেন, আপনার মামা তো আপনাকে অনেক ভালোবাসে, আমাদের তো তাহলে বিয়ে দিয়ে দেবে, আমার বলার কেস। বলছে আমি বলবো কিভাবে, তুই বল। আমি কি এতই বেহায়া যে আমি আমার বাবাকে যে বলবো যে আপনার সাথে বিয়ে দিই। আর আপনি মানে আমি এরকম করেই বলি যে আমি হয়ে দেখতেছি আপনাকে এরকম। আপনার গার্লফ্রেন্ড ছিল আমার ছোট চাচির সঙ্গে পড়তো, ওনার গার্লফ্রেন্ডটা, আপনার গার্লফ্রেন্ড আমার ছোট চাচির সাথে পড়ে। আমি যখন ছোট তখন থেকে দেখতেছি, আমি হয়ে আমার বুদ্ধি হওয়ার পর থেকে আপনি এরকম, আপনাকে কেন বিয়ে করবো।
তবে কথায় কথা বলে যে, তুই তো তাহলে প্রেম করিস নি। আমি বলছি, প্রেম করি না করে এটা কোনো কথা না, আমার মা বাবা যার সাথে দেবে তার সাথেই আমি থাকবো। হুম। পরে ভাইয়া কি করে, বিয়েটা হওয়ার পরে উনি কি করলো, ওই ভাইয়াটাই মানে কার কাছ থেকে খোঁজ খবর নিতে জানি না, তাদের জমি জায়গা নাই, হ্যান নাই, ত্যান নেই, এসব বলে বিয়েটা 5 মাসের মাথায় ভেঙে দেয়। মানে আপনার যে রেজিস্ট্রি হয়েছিল সেই বিয়েটা হ্যাঁ, ভেঙে বিয়ে দেয়। ভেঙে দেয়। আচ্ছা। তা আব্বু ওই বয়ফ্রেন্ডটার কথা জানতে পারে এক পর্যায়ে। আমি বলি আব্বুর কাছে বিয়েটা ভাঙার আগে, তা বলে যে তাহলে বিয়েটা ভেঙে দিয়ে ওর সাথেই তোর বিয়ে দিব, এরকম করে বলে। হুম। কিন্তু ভাইয়া কি করলো, বিয়ে ভাঙার পরে ওই ছেলের সঙ্গে আমাকে বিয়ে দেবে না, অন্য জায়গায় বিয়ে দেবে, এই ছেলের সাথেও দিবে। আচ্ছা। আমি আমার বয়ফ্রেন্ডের কাছে বললাম, বয়ফ্রেন্ড তখন কি করতো, পেশায় কি ছিল? কিছুই করে না? পড়ালেখা করতো, আচ্ছা। ইঞ্জিনিয়ারিং পড়তেছিল। হুম হুম। তা ও বলে যে আমি তো চাকরি বাকরি করি না, আর আমার মা মেনে নিবে না, তোমার বিয়ে ভেঙে দিছে, এটা জানলে তো আমার মা নিবেই না। আসলে ভাই কথাটা ছিল হচ্ছে, আমার যতটুকু দরকার ছিল ও তো আমার কাছ থেকে পাইছে, আমাকে কেন বিয়ে করবে, আমার যতটুকু ধারণা এখন বুঝি। পরে আমি অনেক কান্না করতাম যে আমি আব্বুকে বললাম তোমার কথা, তুমি এখন এইগুলা কেন বলো, বলছে, আমার পক্ষে সম্ভব না তোমাকে বিয়ে করা, আর তুমি আমার ফ্রেন্ডদের সাথে কথা বলতা, এইগুলা তোমাকে নিয়ে যখন সংসার করবো তখন মনে পড়লে আমি এটা মেনে নিতে পারবো না, আচ্ছা। তাই বলে। পরে একটা পর্যায়ে কি হলো, আমি মানে কথা বলাটা আস্তে আস্তে বাদ দিয়ে দিলাম, আর খুব মনে পড়তো, মাঝে মধ্যে কান্নাকাটি করতাম। ও মানে ভাইয়া অকথ্য ভাষা আমাকে গালাগালি করতো। আপনার বয়ফ্রেন্ড? হ্যাঁ, এত বাজে বাজে কথায় বকাবকি করতো ভাইয়া, আমি নিতে পারতাম না। হুম হুম। অনেক কান্নাকাটি করতাম যে আমি তো তোমার, আমার জীবনের এমন কোনো ঘটনা নাই যে বলি নাই, তুমি এইগুলা কেন করতেছো। এগুলোর জন্য আসলে একটা ফ্যামিলি এডুকেশন প্রয়োজন হয়। মানে বিয়ের আগে ধরনের অনৈতিক সম্পর্কে না জড়ানো, বা শেয়ারিং এর জায়গা থেকে আসলে কতটুকু শেয়ার করব, যাকে শেয়ার করছি সে আসলে এতটুকু আস্থার জায়গা আছে কিনা। সো এগুলোর জন্য আসলে একটা ফ্যামিলি আন্ডারস্ট্যান্ডিং এর প্রয়োজন হয়, ফ্রেন্ডশিপের প্রয়োজন হয়, এবং একটা ফ্যামিলি আমার এডুকেশনের স্কুল প্রয়োজন হয়। জীবনে ভাইয়া একটা বান্ধবী ছিল, অনেক ভালো। ও ক্লাস 4 থেকে চলে যায়, তারপর থেকে আমার কোনো ভালো বান্ধবী জীবনে আসে নাই। রাইট। আপনি যে ভুলগুলো করেছেন আসলে ভুল করতে করতে শিখেছেন, তার আগে আপনি না যে না, কেউ বলবে বুঝাবে এরকম কেউ ছিল না। রাইট। তো তারপরে কি হলো? পরে একটা পর্যায়ে এরকম বাদ দিতাম, আর আমি মাঝে মধ্যেই ফোন দিলে ওরকম বাজে বাজে কথা বলতো। হুম। পরে মানে ওই বিয়েটা ভেঙে গেলে আমি আবার আব্বুকে বললাম যে আচ্ছা যাই হয়েছে হয়েছে, ও তো আমাকে কি করবে না। আর আমি মানে চিন্তা করে দেখলাম, আব্বুকে বললাম যে ও বলতিছে এই কথাগুলা, তার থেকে বিয়ের পরে যদি অশান্তি করে, তার থেকে এখন হয়তো বাদ দিয়ে দেওয়াই ভালো। ওই আগে আমার যে কাবিন রেজিস্টার হয়, ওই ছেলেটা আবার মানে আমাকে খুব ভালোবাসতো, আর ওর বাবা আমাকে অনেক আদর করতে ভাই, মানে আমার মনে হলো যে আর একটা বাবা পাইছে আমার জীবনে, মানে এত ভালো লোকটা ছিল। মা ছাড়া কথা বলতো না আমার সঙ্গে কখনো, প্রত্যেকটা দিন আমি ফোন না দিলেও সে ফোন দিয়ে কথা বলতো। হুম। তা আমি একটা পর্যায়ে বললাম যে এতদিন কথা বলছি, আমার চাচাদের বললাম, আমার ফুপাদের বললাম যে আপনারা আব্বুকে দেখেন ম্যানেজ করতে পারেন কিনা, ওই ছেলের সঙ্গে আমি কথা বলি। তখনও মানে কাবিন রেজিস্টার হয়েছিল ওই ছেলেটার সাথে। ও বলে যে আচ্ছা তোমার বাসা থেকে যদি দেয় আমি তোমাকে নিব, কারণ আমি তোমার অনেক ভালোবেসে ফেলছি। পরে ইয়া করার পরে কি হয়, আব্বু রাজি হইলো, যাও, ওদের বাসায় গেল, ছেলে বাসায় নেই। হুম। আমার চাচা ফুপা ফোন দেয়, ছেলে ফোন ধরে না। ওর সেদিন ওর ভাবিরা, ওর মারা ওনাকে ভালো ব্যবহার করে না, ওর বাবা শুধু ভালো করে কথা বলে। পরে আমার চাচারা এসে বললো যে ওই ছেলে বিয়ে করবে না, হয়তো বিয়ে করতে চেয়ে ভেঙে দিবে, এরকম। আচ্ছা। পরে ওই ছেলেটা আবার ফোন দিয়ে চাচাদের বলে আচ্ছা আমি একটু বাইরে ছিলাম এই জন্য ফোন, তুই ফোন ধরতা, বাইরে ছিল, আমাদের সামনে আসে নাই, ঠিক আছে। একটা কথা কি ভাইয়া, যেটা সত্যি কথা, ওই ছেলেটার অনেক বয়স ছিল, এই জন্য মূলত ও চাচাদের সামনে আসেনি। ওকে। ও ভাবছে যে এত ছোট মেয়েকে আমি বিয়ে করছি, আমার সাথে হয়তো দেখার পরে দিবে না, এই জন্য সে ভয়ে সামনেই আসে। সামনেই আসেনি। আচ্ছা। আমি একদিন বিয়ের পরে যখন বিয়েটা ভাঙে নাই, তখন বলি যে আপনার বয়স এত বেশি, আপনি আমাকে বিয়ে করলেন, আপনি তো দেখছেন আমি তো তখন তাকাই দেখি না, আপনি তো দেখছিলেন যে আমি তাকাইও দেখি নাই, আপনার কি এটা ঠিক হয়েছে? বলে আসলে এখন বুঝতেছি ঠিক হয় নাই, তারপরে তোমার কি মানে বিয়েটা ভেঙে দিব? না, মেয়েদের জীবনে একবারে আমাদের যে ফ্যামিলি যে স্ট্যাটাস ছোটবেলা থেকে দেখে আসতেছি, একটা মেয়ের বিয়ে ভেঙে গেলে পরে আর ভালো বিয়ে হয় না। ছেলেটা ভাই বয়স বেশি হলেও, যেটা সত্যি কথা আমার লাইফে দেখা, শ্রেষ্ঠ মানুষ ছিল, এত ভালো কথা। আর তাকে আমি ফোনে আমার বলা লাগতো না, 1 সপ্তাহ পর পর ফোনে টাকা লুট দিয়ে দিচ্ছে, ফোন দিলে কোনোদিনও ধরতো না, কেটে ব্যাক করতেছে, আচ্ছা। এরকম ছিল। প্রিয় শ্রোতা, ছোট আমরা যেখানটায় ছিলাম তারপর পরে কি করলো, আমাদের যেদিন মানে বিয়ের কথা ছিল, ওদের ওই দিক থেকে দাওয়াত টাওয়াত সব দেওয়া শেষ, তার মধ্যে তো বিয়েই করে দিয়েছে, কিন্তু আমাদের এদিকে কোনো প্রোগ্রামই না। মূলত আমার বিয়েটা ভাঙে আমার বাবা ওই ছেলেটার কথা শুনে, আর হচ্ছে ভাইয়ের বিয়ে দেওয়ার পরে আমার বাবার হাতে হয়তো অত টাকা ছিল না, সে গল্প দিচ্ছে যে আমার একটাই মেয়ে, অনেক বড় করে হ্যান করবো ত্যান করবো, কোনো কিছু করতে পারবে না, এইটা কারণ ছিল। পরে হুট করে ছোট চাচা নিয়ে আসে যে আমাকে
মানে ছোটবেলা থেকে Continuously physically torture ফিজিক্যালি করতো। টর্চার করতো, সে নিয়ে আসে। তা নিয়ে আসলে আমার বাবা বলে যে সব কাপড় কেন পরে আসিস, ভালো কাপড় পরতে পারিস না? আমি বলছি, বাসার উপর কি পরবার? আচ্ছা ভালো কাপড় পরতে। তা আমি মানে তখন একটু আন্দাজ হয় যে ভালো কাপড় কেন পরতে বলতেছে। হুম। তো নিয়ে আসলে ছেলেটা এত সুন্দর করে এত ভঙ্গিমায় কথা টথা বললো, আমাকে শাড়ি পরায় আবার সেই সামনে নিয়ে বসাইলো, সবকিছু জিজ্ঞাসা করলো। আমি ওনার ভঙ্গিমা দেখে, কথা বলা দেখে, দেখতে যে সুন্দর ছিল আমার, মানে ভালোই, মানে একটা বার তাকাইছিলাম, ভালোই লাগলো। এর থেকে একটু বয়সই হবে, তারপরে বয়সের ডিস্টেন্স আমাদের 15 বছর মতো। হুম। তা আমাকে পরে হচ্ছে ওদের বাসার থেকে দেখতে আসবে, এর মধ্যে ওই ছেলে ভাই আমাদের মানে মানে সবকিছু, আমার বাবা সবকিছু খোঁজ নিছে এক রাতের মধ্যে, একদিনের মধ্যে। আর নেওয়ার পরে ওরা বাসার থেকে আসে, আমি আবার বলি যে আমার যে আগে একটা ইয়া হয়েছিল এটা কি বলা হয়েছে কিনা। আমার মাকে জিজ্ঞাসা করলাম যে আমি কিন্তু পরে এবার বিয়ের পরে সমস্যা হবে, এটা কিন্তু আমি মেনে নেব না। ওকে। পরে ঘটককে বলে, ঘটক আবার বলে যে না, বলা হয়নি। তা বলে যে আচ্ছা তাহলে বাবু বলে যে আচ্ছা বলো, যদি বললে যদি করলো নাইলে নাই, বিয়ে করলে। পরে ভাইয়া বিয়ে দেওয়া, উনি ওনাকে বলছে, উনি সবার কাছে খোঁজ নিছে, কিন্তু সবাই তো জানে যেহেতু ফ্যামিলিটা ভালো, জানে, সবাই বলছে যে না উঠাই নাই, শুধু ওদের কাবিন রেজিস্ট্রি হয়েছিল। ছেলে বিয়ের আগে আসলো, ওদের বাসা থেকে সবাই আসলো, এসে ওর বাবা ও অনেকেই, মানে আমার তারপর ঈদের পরে ছিল, কোরবানি ঈদের পরে মেবি, ওই দুনিয়ার লোক এসে মনে হচ্ছে আমি একটা কার্টুন বসে আছি, আমাকে দেখতেছে। কি দেখতেছে, ছেলের নানা ছিল, আমার চুল ধরে ঘোমটা নামায়, এইটা ওইটা, আমার খুব বিরক্ত লাগছে। কি রে চুল ধরবে, এইটা কি চুল ধরার যুগ নাকি? 2015 সাল ভাই, চিন্তা করেন আমার চুল ধরে হাঁটা দেখতেছে, কেমন মেজাজটা গরম হতে পারে তখন। ওকে। আমার খুব মেজাজ খারাপ হয়, আমি রেগে যখন বের করে দেয় আমি আসি, চলে আসি। আমার চাচাতো ভাইরা বলতেছে আপুর কি হয়েছে, আপু কেন রাগ করছে? আমার চাচাতো ভাই বড় চাচার ছেলে, আমার থেকে বয়সে ছোট, মানে আমাদের বাবা আগে বিয়ে করে তো এই জন্য। ও আমাকে অনেক ভালোবাসে, বুবু বলে ডাকে। বুবুর কেন রাগ করছে, বুবু কি হয়েছে? চুল কেন ধরে দেখলো, আমার হাঁটা কেন দেখলো, আমি কি ইয়া নাকি, এরকম করে বলি। পরে তাদেরও পছন্দ হয়, বিয়ে পরে সেদিন বিয়ে পড়াই দিল ভাই একদম। আগেরটা ডিভোর্স হয়েছিল? হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে, তার মনে হয় ভাইয়া 1 সপ্তাহের মাথায় আমার বিয়ে দিয়ে দিল। ডিভোর্স হলেও তো 3 মাস সময় লাগে, ওয়েট করতে হয়। হ্যাঁ। তো কি করলো, বিয়ে দিয়ে দিল। আর আব্বুর একটু ক্ষমতা ছিল, বললাম না, একটু পলিটিক্যালি ইয়া ছিল, ওই জন্য কেউ আর কিছু বলে টলে নাই, ইয়া করে নাই। কিন্তু ওই ছেলেরা নেওয়ার জন্য অনেক লোক দিয়ে খবর পাঠাইছে, ত্যান করছে, কিন্তু এদিক থেকে আমাদের এদিক থেকে কোনো কথা ইয়া হয়নি। তা আমি একটা সময়, মানে আগের যে ছেলেটা ছিল ওকে বলছিলাম যে তুমি যদি চাও আমি কিন্তু চলে আসবো, কিন্তু সে নাসরবান্ধ অনুষ্ঠান করতে হবে, হ্যান ত্যান এটা সেটা। আবার তাদের চিন্তা ছিল কিছু দেবে না। পরে এর সাথে বিয়ে হয়ে গেল, সেদিন বিয়েটা একদম পড়াই দিল। বিয়েটা পড়াই দেওয়ার পরে ছেলের কথার ভঙ্গিমা এটা সেটা, সে ডিপ্লোমা কমপ্লিট করছে, সে বললো যে আমি বিএসসি কমপ্লিট করছি। মিথ্যা কথাটা পুরাই বললো। বললো যে টাউনে জায়গা আছে ওইখানে বাড়ি করবো, এটাও পুরা মিথ্যা কথা। জায়গা কিছুই, মানে এমনিতে গ্রামে জায়গা জমি আল্লাহর রহমতে ভালো আছে, কিন্তু ওইগুলো মিথ্যা কথা। কারণ ওদের যে বাড়ি টাড়ি দেখলে তো বিয়ে দিবে না। আমার চাচা কিন্তু দেখে আসছে ভাই, কিন্তু সে মানে বাড়ি কেমন, এটা কেমন কিছুই বলে নাই। বলছে ভাই ছেলে ভালো চাকরি করে, ভালো দেখতে, বাড়ি জমি জায়গা যা আছে অনেক ভালো। বিয়ে হওয়ার পরে তার সাথে উঠাই নাই তখন, এমনিতে বিয়ে হলো, ছেলে থাকলো রাতে, সবকিছু জিজ্ঞাসা করলো যে বিয়ে হয়েছিল, কোনো কিছু হয়েছে কিনা, এটা সেটা। আমি বললাম না, বিয়ের আগেই তো বলছি যে শুধু কথাই হইতো, আর কোনো কিছু না। আর ছেলেটা হয়তো এরকম ছিল না যে দেখা করবে বা হ্যান ত্যান। পরে সারা রাত গল্প টল্প করলাম, করার পরে মানে ভাইয়া যে বলে না যে মানে হাজবেন্ডের কাছ থেকে একটা ভালো কথা বা ভালো কিছু, সে প্রথম অনেক ভালো কথা বলতো, ভালো ব্যবহার করতো। আমি ফার্স্ট যখন ঢাকায় আসলাম, একা আসলে চাকরি করতো, একটা বাসায় এসে একা থাকতো, তার ফ্রেন্ডের সাথে একটা বিজনেস করতো, এক পাশে হচ্ছে তাদের জিনিস থাকতো, এই কসমেটিক্স এটা সেটা, আর এক পাশে ও থাকতো। কি হয় ভাই, আমাকে একটা ফোন গিফট করে, ফোনটা হারাই যায়। বাস থেকে যখন নামবো গাবতলিতে, আমার ব্যাগে ধাক্কা লাগে বাসের মধ্যে থেকেই। আমি ভাবি যে হয়তো সিটে লেগে ধাক্কা লাগছে। তখন আমি বাইরে নেমে দেখে আমার ব্যাগের মধ্যে ফোন নাই, ফোন দেওয়া হচ্ছে, ফোন বন্ধ।
তখন বুঝতে পারছে, বাসায় এনে বলল যে আমি অনেক কষ্ট করে সবকিছু করি এইরকম। তা আমি অনেক কান্না করতেছি যে আসলে আমি তো ইচ্ছা করে করি নাই। আমার আব্বু ফোন দিছে, কি হয়েছে, ফোন বন্ধ কেন, ফোন হারাই গেছে, ওর সাথে কথা বলতেছে। আমি বলছি, না আব্বু রাগারাগি করবে, আমি বলবো না, আমি কথা বলবো না। তো আমি অনেক কান্না করি, কিন্তু ও এইভাবে এভাবে বলে, আমার খুব মানে খারাপ লাগে ভাইয়া, যে আমি তো ইচ্ছা করে ফোনটা হারাই নাই, এইভাবে কেন বলতিছে। আর ওর মানে বিয়ের প্রথমে এত ভালো কথা, আমি ঢাকায় এসে দেখলাম পুরাই উল্টাটা ভাইয়া, পুরা উল্টা, মানে একদম মানে মনে হইলো আকাশ থেকে আমি পাতালে পড়ে গেছি, এটা কি। ওকে। পরে উঠাই নিল মনে হয় প্রায় 6-7 মাস পরে। উঠাই নেওয়ার পরে আমাকে যেরকম মানে ইয়াতে আমি পার্লার থেকে সেজে আসলাম, এই বউটৌ সেজে এত সুন্দর করে আসলো। সে আমার সাথে এতদিন যে সংসার করতে, সে বিয়ের দিন সে এমন ভাব করতেছে যে আমার প্রথম দেখতেছে। আমার খুব বিরক্ত লাগতেছে, আমি বসে বসে খুব ফুল দিছি রাগে। কি রে, বিয়ে হয়ে গেছে আগের থেকে চেনা জানা, সে এমন একটা ঢং করতেছে যে আমার এই ফার্স্ট দেখলো এটা সেটা। তার মধ্যে আবার ক্যামেরাম্যান এরকম করে তাকাইতে বলতেছে। আমার আবার একটা জিনিস একটা কেউ যদি বলতো বুঝতে পারতাম, একটাবার বললে যে এইটা এরকম না এরকম করো। সে কি বললো, বিয়ে তো প্রথম করতেছি এই জন্য আসলে বুঝি নাই কিভাবে, ক্যামেরাম্যান বলতেছে সে বুঝতেইছে না কি করতে হবে, তাকাইতে হবে কিভাবে কি। বিয়ে তো ফার্স্ট করলাম, আগে তো একটা আর একটাও করি নাই, কিভাবে বুঝবো। আমার ওই কথাটা খুব খারাপ লাগে, কি রে এই খোটা দেওয়া শুরু করলো এটা না কেমনে কি। কথায় কথায় এই কথাটা আসতেছিল। অনেকেই হয়তো নোটিস করে, আমি নোটিস করি নাই, বিয়ের পরে ইয়া করি। তারপরে যখন নিয়ে গেল ভাইয়া, চারপাশে জঙ্গল, মাঝখানে মাটির পথ, আমাকে নিয়ে যাচ্ছে। আমি মানে সন্ধ্যা সন্ধ্যা কি কই নিয়ে যায় আমাকে, এটা কই আসলাম। যখন ওদের বাসার সামনে যে নামালো ভাইয়া, আমি পুরা মানে আমি মানুষের বলে না বেশি কষ্টে হাসি পাই, আমি হাসতেছিলাম। কি এটা কি থেকে নিয়ে আসলো, হাফ ওয়াল একটা ফুল ওয়াল 2টা রুম, একটা হাফ ওয়াল টিন শেড, মানে এমন আগেকার যুগের একটা বাড়ি, এতটুকু ঘর, এটা কই আসলাম আমি। তো তখন আমার মনে সান্ত্বনা দিচ্ছি, তখনও জানি যে ওদের টাউনে জায়গা আছে, ওইখানে বাড়ি করবে। আচ্ছা। তো ওইটা বলে মনে সান্ত্বনা দিচ্ছিলাম, না জায়গা জমি আছে, বাড়ি করবে, এখানে থাকবে না, তো এখানে বাড়ি করে কি করবে, হয়তো এটা। পরে ভালোই থাকলাম ওইখানে 2 দিন। পরের দিন অনুষ্ঠান করলো, পরের দিন যাইতে দিল না। 2 দিন পরে আবার বাবার বাড়িতে আসলাম, ওর বোনরা আসলো সাথে। বিয়ের পরে কি হলো, আমার গেছি, আমার যে গয়নাটা দিছে আমার ছোট ননদ দেখে বলে, কি গয়না দিছে, দেখতে ভালো না, এই আমাদের বাসা থেকে যেটা দিছে অনেক সুন্দর। তারপরে আমি তো মানে আমার মন খারাপ, আমি বললাম যে আব্বু বলছে যে আমার তো একটাই মেয়ে, তো তোমাকে আমি ভালো করে বানাই দেবো, এখন তাড়াহুড়া করে এইটা ওদের কাছে ছিল, এটা এনে দিছে ওকে বলি। পরে ওর আবার চাকরিতে তো ছুটি ছিল না, 1 সপ্তাহ পরে আবার গেলে আবার শ্বশুর বাড়িতে আসলাম। তার মধ্যে লাগলো ঝামেলা, কি মাছ কুটতে দিছে ভাইয়া। জীবনে যে আমি কোনোদিনও আমার ছোটবেলা থেকে আমি জীবনে কোনোদিনও আমি নিজে মনে পড়ে না হাত দিয়ে ভাত নিয়ে খাইছি। শীতের দিন ভাবে এত অলস ছিলাম, শীত লাগবে হাত দিয়ে ভাত খেতে গেলে আম্মু খাওয়াই দিতে হবে, নাইলে রাতে সেদিন খেলাম না, শুয়ে পড়লাম এরকম। মাছ কুটতে দিয়েছে, ছোট মাছ ভাই, আমি এত আস্তে 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 কাটতেছি, আমার ননদটাও কাটতেছে। তো বলতেছে যে এত আস্তে আস্তে মানুষ মাছ কাটে। আমি বলতেছি আমি তো কখনো করি নাই, এই তো করতেছি এই বেশি। তো আমি বাসায় এসে মানে আমার কোনো কাজই পছন্দ হয় না ভাই। তো আমি খুব মানে আমার খুব খারাপ লাগতেছে, আম্মুর কথা মনে পড়তেছে, কান্না করতেছি যে আমার এটা কি দিল, কি দেখে বিয়ে দিল। পরে ওদের একটা খালু থাকে, ওদের সাথে আবার ওর টাকা দেয়, ওদের সাথে আবার ঝামেলা হয়। তা ওই খালুটা মানে বিয়ের দিন আমার চাচাকে নাকি ইয়া করে বলে যে বিয়ে তো দিলেন, পরে বুঝবেন মজাটা কেমন, এরকম বললো। আমরা তখন আমার ছোট চাচা কিছু বলে নাই তাকে। পরে আব্বুকে হয়তো বললে আমার বিয়ের কিছুদিন বলতে 5-6 মাস পরে আমি মনে হয় প্রেগনেন্ট হই। 1 মাস পর আমি বুঝতে পারি, তার আগে বুঝতে পারি না। 1 মাস পর যখন পিরিয়ড হচ্ছে না তখন বুঝতে পারি। তার মধ্যে ওই যে শ্বশুর বাড়িতে যাই মাঝে মধ্যে, আমার শ্বশুর তখন বেঁচে ছিল, এইটা নিয়ে বাঁধাবে ওইটা নিয়ে বাঁধাবে, এইরকম এই কাজটা কেন করে না, ওইটা কেন কিছুই করে না। আমি তো ভাই আমি বুঝি না আসলে সংসারে কি করতে হয়, টোটালি আমি বুঝি না কি করতে হয় একটা সংসারে, যে উঠবো সকালে উঠে এটা করবো ওইটা করবো। আমি তো ওইভাবে মানুষই নেই, সব দেখছি আমার মা কাজের লোক দিয়ে করাচ্ছে, নিজে শুধু রান্নার বান্না করতেছে। মানে বললাম না ফ্যামিলিটা বড় ছিল, একসাথে ছিল সবাই, তো করতেছে। তারপর
আমি মানে করতাম না। আমার কি হলো, বাচ্চাটা যখন প্রেগনেন্ট আমি, তখন আমি একদম আমার বাড়িতেই, আমার বিয়ের পরে ভাই আমার হাজবেন্ড আমাকে কাপড় দিত না ওকে। টোটালি বলতে। আমি গেছি, আমার একটা জামা সবসময় পরার জন্য 500-550 টাকা দাম হবে। বললাম যে এটা আমার পছন্দ হয়েছে, আমি নিবো। বলছে আমার কাছে টাকা নেই, তোমার কাছে থাকলে নাও। তারপর আমি নিলাম, আমি ইয়া করি নাই। আবার আমার খালার ছেলেটা অসুস্থ হয়ে যায়, ওর কাছে টাকা ছিল না, আমি মানি ব্যাগ দেখে ওর আমার কাছে টাকা ছিল, ওটার মধ্যে দিয়ে দিই। মানে এতটাই ভালোবাসতাম ভাই ফার্স্ট টাইমে, এতটাই বিশ্বাস করছি তার কথা শুনে। পরে আমার খুব খারাপ লাগে, খারাপ লাগে। ঈদ যায় 2টা ভাই, ঈদে একটা কাপড়ও দেয় না আমাকে। আমার বাবার বাড়ি থেকে সব ঢাকায় আসছি, এই বছর বাণিজ্য মেলায় যাবো ভাইয়া। আমি বললাম যে গেলে কি কিনে দেবা, বলে যাওয়ার আগেই কি কিনে দিব, বাণিজ্য মেলায় সবাই ঘুরতে যায়, কিছু কিনতে যায় না, ওইখানে অনেক দাম। তাহলে কি দরকার আছে যাওয়ার। ওকে। পরে আমি আম্মুরে ফোন দিয়ে কান্না করতেছিলাম, আব্বু আবার বিকাশে 2000 টাকা পাঠায় ওর, যে ও গেলে যা কিনতে যায় কিনে দিও। পরে যাই ওখান থেকে একটা হাতের ব্রেসলেট, একটা পাইল কিনে আর একটা আংটি কিনি। তো ও মানে আমাকে নিয়ে যাওয়ার পরে ভাইয়া শুধু গ্রাউন্ডে ঘোরাচ্ছে, এই যে সব আগে ঘুরে দেখো। আর দোকান যখন বন্ধ হয়ে যাচ্ছে তাড়াহুড়া করে ওই 3টা জিনিস নেই। নিয়ে আসার পরে যে প্রেগনেন্ট, তখনও জানি না প্রেগনেন্ট। আসি আবার যাই ওই শ্বশুর বাড়িতে, বেশি হলেও 3 থেকে 4 দিন থাকি, তার মধ্যে ভাইয়া যত সব কাহিনী। আবার এখন পর্যন্ত দুপুরে ঘুমান আমার শাশুড়ি দেখতে পারে না, এই ঘুমায় দেখে তুই অবস্থা। একটু কাজ করে রসুন পেঁয়াজ ছিলে রাখলে পরে রান্না বান্না করতে তাড়াতাড়ি হয়। মানে একেবারে ঘরের ভিতরকার গল্প, সেই যে গল্পটা না হয় আমরা নাই বা গেলাম, প্রিয় শ্রোতাই আমরা ছিলাম। কিন্তু আপনি এখন যেটা বুঝি যে আপনি একটা সংসার করছেন, আপনার সেকেন্ড বিয়ে, হ্যাঁ। এবং এই সংসার করা অবস্থায় আপনার একটা বাচ্চা আছে, হ্যাঁ। যার বয়স 3 বছরের মতো, হ্যাঁ। 2.5 থেকে 3 বছর। এবং আপনার জীবনের কিছু অসহনীয় অতীত আছে, যেটা খুব বড় আকারের সিক্রেটস না, বাট কোন শিশুর জীবনে বড় আকারের সিক্রেটসটা বলবো আমি, কথাটা বলা ঠিক হলো না, অবশ্যই বড় ধরনের সিক্রেটস, কিন্তু ইম্প্যাক্ট, ভয়ানক রকমের ইম্প্যাক্ট হতে পারে সেই জায়গাটা থেকে হয়তো অন্যদিকে চলে গেছে। তবে আমরা একটু ইম্প্যাক্টের জায়গাতে একটু আসতে পারি, যেটা হতে পারে যে ও যখন ক্লাস 9-এ ছিল ও সুইসাইড করার প্ল্যান করলো, ধরুন 40টা ঘুমের ওষুধ খেয়ে প্ল্যান করেছিল, প্রায় মারা যাওয়ার মতো অবস্থা। ওর জীবনটা ওখানেই শেষ হয়ে যেতে পারতো এরকম একটা শৈশবের কারণে, কিন্তু শেষ হয়নি। কিন্তু তারপরেও ওর যে জীবনটা গিফট পেয়েছে ওর ফ্যামিলির কাছ থেকে, সেই জীবনটাও কি খুব সুখকর জীবন? সেটাও, সেখানে কিন্তু স্বপ্ন পূরণের স্বাদ নেই, সেখানে স্বপ্ন পূরণের ব্যবস্থা নেই, একটা সংসার যেখানে সুখ নেই, কোন রকম খেয়ে পড়ে বেঁচে থাকা, এবং দিন চলে যাচ্ছে, ওকে যাচ্ছে। এটাই কি জীবন? আপনি পড়াশোনা করছেন? জি। আচ্ছা, ডিগ্রি পড়ছেন এখন। হ্যাঁ। আপনাকে যদি আমি একটা নৈর্ব্যক্তিক প্রশ্ন করি, সেই প্রশ্নের উত্তরটা আমি জানি কি আসবে, তারপর আমি প্রশ্নটা করছি, আপনি কি সুখী? না, একদমই না। একদমই না। কেন আপনি সুখী না? ওই তো বললাম না, ওইরকম করে দেয়। তারপর আমার চাচা, যেটা বলতে ভুলে গেছি, বিয়ের পরে এই ছেলেটার সাথে যখন বিয়ে হয়, ওর চলে গেল। আমার দাদি ছোটবেলা থেকে আমাকে দেখতে পারতো না। এই খাওয়াটা এ হইলে ফুপুরা আসছে, বলবে যে খেতে বসছি, দেখা গেছে সামনে থেকে বাটিটা টান দিয়ে নিয়ে নিত। আপনার ফুপু? আমার দাদি। দাদি? হ্যাঁ। বলতো যে ওরা তো চলে যাবে, তুমি তো বাসায় খাওয়াই, পরে খাবা। মেয়ে বলে হয়তো দেখতে পারতো না। আমার খুব খারাপ লাগতো, আমার ভাইকে অনেক ভালোবাসতো আমার দাদি। হ্যাঁ, এই যে ডিসক্রিমিনেশন, এটা আমাদের সমাজে আছে। পরে এই বিয়েটা হওয়ার পরে কি হলো, ফুপুরা আসছে সবাই, আমার হাজবেন্ড চলে গেছে তখন ঢাকায়। আমি ঘুম থেকে উঠছি, আমার অনেক গলা ব্যথা, আমার টনসিলের প্রবলেম এখনো, মাঝে মধ্যে ফুলে টুলে যায় একদম, কথা বলতে সমস্যা হয়, কথা বলতে পারি না। তা খেতে গেছি, আমার ভাবি আমার ভাইকে অনেক ভালোবাসে আমার দাদি। আমি খেতে গেছি, মাংসর বাটিটা সামনে আছে, আমি ডাল নিয়ে মাংসটা নিতে গেছি, উনি কোত্থেকে এসে বাটিটা টান দিয়ে সামনে থেকে নিয়ে নিচ্ছে, মানে দড়িও নাই। আমি বলতেছে তুমি কি মাংস নিবা, তোমার ফুপুরা খাইছে, যাওয়ার সময় আবার খাবে। আমার খুব কষ্ট লাগে, তখন কষ্ট লাগে। আর আমি তখন বলি যে না থাক, খাবো না। পরে ভাত মানে গলা ব্যথা, তারপরে কষ্টে গলার মধ্যে আর যাচ্ছে না। যে বিয়ে হয়ে 2 দিন সময় পাইলো না, এর আগে থেকে এরকম করতো, এখনো এই ব্যবহারই। বিয়ের পরেও এটা করেছে আমার সারা দাদি। হ্যাঁ, বিয়ের পরে। আচ্ছা,
না ঠিক আছে পরে আমার ভাই কি বললো, ভাই কথাটাই আসি, আমার ভাই ছোটবেলা থেকে অনেক আদর করতো, যখন রিলেশন করতাম তখন একটু মানে ওর কাছে খারাপ লাগতো, বলতো ওর কাছে হয়তো কেউ, ও মানে একটু ব্যবহার মাঝে মধ্যে খারাপ করতো, কিন্তু ভালোবাসতো এমনিতে। ঢাকার থেকে যাচ্ছে, এটা নিচ্ছে ওইটা নিচ্ছে, ও বললো যে সংসার করে খাবি তোরা, তোদের মতো মেয়েরা সংসার করে খায়। ঠিক আছে, ছোট ছোট বিষয়গুলো খুবই কষ্টদায়ক। আমার মনে হয় মেয়েদের প্রতি আরো বেশি সহনশীল হওয়া উচিত, সেটা পরিবার থেকে হওয়া উচিত। বাবার জায়গাটা ভয়ানক রকম ভাবে মিসিং, এবং কিছু বিষয় আমরা আজকে এই অনুষ্ঠানে সচেতনভাবেই তুলে আনতে পারিনি, কারণ আমাদেরও একটা সীমাবদ্ধতা আছে। এক আর দুই নম্বর যেটা, সেটা হচ্ছে যে মা যে ধরনের ভূমিকায় থাকা উচিত ছিল সেটা তো অবশ্যই ছিল না। মানসিক বিকাশ বলতে যেটা বোঝায় এই মেয়েটির, সেটা হয়নি, এবং যে কারণে ওর জীবনে কিছু সিক্রেটস জন্ম নিয়েছে। সেটা হচ্ছে বিয়ের আগে এক ধরনের অনৈতিক সম্পর্কে জড়িয়ে যাওয়া, এবং সেটার রেজাল্টও ভালো না হওয়া। আপনি দেখেন ওর জীবনে কোনো বেস্ট কোম্পানি নেই। একটা ভালো বন্ধু, সেও খুব অল্প সময়ের জন্য, তারপরে সে নাই। যাকে সে লাভ করলো সেই ছেলেটাও তাকে নিতে পারলো না, ইজি হতে পারলো না, তাকে জীবনে রিসিভ করতে পারলো না। যাকে বিয়ে দেওয়া হলো সেটাও একটা ভুল ডিসিশন ছিল ফ্যামিলির, প্রথম বিয়েটা। দ্বিতীয় বিয়েটার ক্ষেত্রে সেটাও হুটহাট করেই বলা চলে, যেই যে সংসার সে করছে। ইন দ্য মিন টাইম যেই অনৈতিক যে সম্পর্কগুলো তার জীবনে এসছে, সেখানে তার প্রপার এডুকেশনের অভাব ছিল। সবকিছু মিলিয়ে একটা ভজকট জীবন। এবং আমি যে প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নের উত্তরে আপনি বলেছেন না। না কেন, সেই গল্পটা তো আসলে, সেই অ্যান্সারটা তো আসলে পুরো গল্পই। তারপরেও আমরা আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি সুখী না কেন। পরে ভাই আমার বাচ্চাটা হওয়ার পরে যখন না, 6 মাস, আমি সুখী না কেন এই প্রশ্নের উত্তর চাচ্ছি, আমি আর স্টোরিতে যেতে চাচ্ছি না। সুখী না কারণ আমি কাজ করি এখন যতটুকু পারি, তারপরেও আমার শাশুড়ি এইটাই ভাবে রান্না করে খায় না, এটাই আমি এরকম জানি, করে ধরেন রান্না করে আপনার খায়। দৈনন্দিন জীবনে অনেক ধরনের প্রবলেম আছে, সে হ্যাঁ কারণেই আপনি অসুখী, কিন্তু আপনার জীবনের কি কোনো স্বপ্ন ছিল? হ্যাঁ ভাই, কি স্বপ্ন ছিল? আমি চেয়েছিলাম যে ইন্টার কমপ্লিট করে ভালো একটা কলেজে ভর্তি হব, ওকে। পড়ালেখা করে কিছু একটা করব, নিজে নিজের পায়ে দাঁড়াবো, নিজের পায়ে দাঁড়াবো। নিজে আর্ন করবো, ডিসিশন মেকিং হ্যাঁ করবো, হ্যাঁ, রাইট? ডিসিশন মেক করবো। আর একটা ইচ্ছা ছিল যে আমার বাবার টাকা উড়ায় অনেক, মানে মানুষের পিছনে, এটা বুঝে না, এখন অনেক দিনাদায়ী হয়ে গেছে। আমি চাই, আমার ভাই বিয়ে করছে, সে এখন টাকা পয়সা দেয় না, আরো পারলে বাবার থেকে উল্টা নেয়। আমি চাই তার দেনাদায়িটা শোধ করতে। মানে আমার আপনি চাইতেন? আমি চাইতাম। বাবাদের ভুল এই সব জায়গাতেই। এবং হয়তো আপনার মেয়েটা যদি আজকে সেই রকম নিজের পায়ে দাঁড়াতো, তাহলে হয়তো আপনারই জন্য উপকার হতো। এবং আমাদের আমি সবসময় যে কথাটা বলি, সবসময়ই বলি, এই গল্পগুলোর সাম আপ একটা জায়গায় এসে দাঁড়িয়ে যায়। নেভার স্যাক্রিফাইস টু থিংস ইন ইয়োর লাইফ। নাম্বার ওয়ান ইজ এডুকেশন, অ্যান্ড নাম্বার টু ইজ ইয়োর ক্যারিয়ার। এই দুটো জিনিস স্যাক্রিফাইস করলে এগুলো কখনো জীবনে রিটার্ন আসে না। বাকি জিনিসগুলো রিটার্ন আসে, কোনো না কোনো ভাবে আমাদের সামনে ঘুরে ফিরে চলে আসে। হ্যাঁ, এখন সেই জায়গাটায় তো অবশ্যই আমি মাকে হারালে তো আপনি মাকে ফিরে পাবেন না, বউকে হারালে বউ পাবেন, হ্যাঁ এটা বলাই যায়। কিন্তু গার্লফ্রেন্ড গেলে জীবনে গার্লফ্রেন্ড আসবে, বয়ফ্রেন্ড গেলে বয়ফ্রেন্ড আসবে। একটা মানুষ জীবন থেকে চলে গেলে তার রিপ্লেসমেন্ট হয়তো অন্য একজন মানুষ হবে, এটা হয়। হ্যাঁ, এখন আমরা যখন লাভ করি তখন আলটিমেটলি এটাই চিন্তা করি যে না, তাকে ছাড়া আমার জীবন বৃথা। আমাদের লাভের স্টাইলটাই এরকম, ধরনটাই এরকম, আমরা অন্য কোনো কিছু চিন্তা করতে পারি না। লাভ সবসময় যখন হয় তখন একদম ব্লাইন্ডলি ডিপোজিট হয় সেই জায়গাটাতে। সো ওইটা নিয়ে আমরা, কিন্তু মজার বিষয় হচ্ছে যখন জীবন থেকে ওটা সরে যায় এবং জীবনে যখন সেকেন্ড আর একটা মানুষ আসে, তখন একটা পর্যায়ে গিয়ে মনে হয় কতটা বোকা ছিলাম, কতটা হাস্যকর ছিল এই সময়গুলো, কত না বড় ভুল করেছি। কিন্তু সিচুয়েশনের থেকে সেটা বোঝা যায় না। তো যাই হোক, আমি যে কথাটা বলছিলাম যে জীবনে আসলে এই দুটো জিনিস স্যাক্রিফাইস করলে এই দুটো জিনিস আর কখনো রিটার্ন আসে না, এবং তখন জীবনটা খুব দুর্বিষহ হয়ে ওঠে। কি ছেলে কি মেয়ে, প্রত্যেকেরই স্বাধীনভাবে বাঁচার ক্ষমতা আছে, এবং প্রত্যেকেরই নিজস্ব চিন্তায় বড় হওয়ার সুযোগ আছে। ধরুন, কেন এই দুটো জিনিসের কথা বলি? এই মেয়েটি তার সংসার জীবনে সুখী না, এই মেয়েটি তার পারিবারিক জীবনে সুখী না, এই মেয়েটির একটা বাচ্চা আছে। এই মেয়েটির যদি অন্তত ডিসিশন মেক করার ক্ষমতা থাকতো, যে পৃথিবীর কোনো জায়গা থেকে সে সুখী না, কিন্তু তার ডিসিশন মেক করার একটা ক্ষমতা আছে, অন্তত ওই জায়গাটা সে সুখী হতে পারতো। আর ডিসিশন মেক করার ক্ষমতা তখনই থাকে যখন একটা মানুষ আর্ন করে, যখন একটা মানুষের আয় করার ক্যাপাসিটি থাকে। যে মানুষটার আয় করার ক্যাপাসিটি থাকে না, সে মানুষটার ডিসিশন মেকিং করার ক্ষমতা থাকে না। সুতরাং পৃথিবীর সমস্ত জায়গা থেকে যদি আপনি বঞ্চিত হন, হ্যাপিনেসের জায়গাটা থেকে, আর্ন যদি আপনি করেন, পয়সা রোজগার যদি আপনি করেন, আপনার যদি একটা জব থাকে, বা অন্য কোনো যে কোনো বৈধ উপায় আপনি যদি অর্জন করেন, সেক্ষেত্রে আপনার অন্তত একটা হ্যাপিনেস থাকবেই থাকবে। সো নেভার এভার স্যাক্রিফাইস ইউর ক্যারিয়ার, অ্যান্ড এডুকেশন না থাকলে ক্যারিয়ার আসবে না। সচরাচর আমরা সেটাই দেখি, ব্যতিক্রম অনেক আছে। তো এডুকেশনও আসলে স্যাক্রিফাইস করা উচিত না। এডুকেশনের স্যাক্রিফাইসনেসটা
নিজের জীবনটাকে অনেকখানি দুর্বিষহ করে তোলে। এই মেয়েটির ক্ষেত্রে যেটা হয়েছে এডুকেশনের ক্ষেত্রে, সেটা পারিবারিক ভুল এবং তার নিজেরও অনেকখানি ইচ্ছার অভাব ছিল। একটা সময় তার মনে হয়েছে যে পড়াশোনা করে কি বা হবে, সে যেটা দেখেছে। এবং সবকিছু মিলিয়েই এই রকম জীবন, সমাপ্তির মতো জীবন বাংলাদেশের অনেক মেয়ের আছে, অসংখ্য মেয়ের আছে। কিন্তু একটা কথা হচ্ছে যে আমরা আসলে সুন্দর দিনের স্বপ্ন দেখি, আমরা আগামীকাল নিয়ে পজিটিভ ভাবতে চাই, আমরা বেঁচে থাকি ভালো কিছুর জন্য। আমরা প্রতি মুহূর্তে স্বপ্ন দেখি আমাদের জীবনটা অনেক সুন্দর হবে, যে কারণেই আমরা বেঁচে থাকি। আমরা বিশ্বাস করি সৃষ্টিকর্তাতে এবং একই সাথে আমরা বিশ্বাস করি আমাদের ভাগ্যে ভালো কিছু অপেক্ষা করছে, যে কারণেই সমাপ্তিরা এত স্যাক্রিফাইস করেও তাদের সন্তানদের মানুষ করেন এবং ভবিষ্যতের আশায় বসে থাকেন। ওনার একটা সুখের জায়গা অন্তত আছে, সেটা হচ্ছে ওনার সন্তান। উনি ওনার সন্তানের কাছ থেকে ভালো কিছু আশা করেন। আপনার যদি একটা মেয়ে হয়, আমি একটু প্রশ্নটা করে আজকের অনুষ্ঠানটা শেষ করে দিই। আপনার যদি একটা মেয়ে হয়, আপনি আপনার মেয়েটাকে আপনি কিভাবে বড় করবেন? আমার ভাইয়া মেয়ে। ও আপনার মেয়ে? আচ্ছা, ওর বয়স কত? 3 বছর? 3 বছর। ও, তো আপনার এই প্রবলেমগুলা যেগুলো আপনি ফেস করছেন, এখন আপনি তো বোঝেন যে আসলে কোথা থেকে কি হতে পারে, তো এই বিষয়গুলোকে আপনি ওর দিকে খেয়াল রাখেন? সব সময় ভাই, সব সময়। এই যে যেরকম আমার ও বাবা বা এখনই বুঝাই যে এটা তুমি এইটা করতেছ আম্মু, এটা যদি কেউ ইয়া করে তুমি আমাকে কিন্তু বলবা, শারীরিক যেটা ইয়া ওটা, এটা কিন্তু Fine. সেনসিটিভ। আমার আর হ্যাঁ, ও মানে এত বিশ্বাস করবেন না, এত বুদ্ধি ওর মাথায়। আমি যদি একটু কান্না করি ভাইয়া, মা তোমার কি হয়েছে, কাঁদতেছো বিউটিফুল কেন? বিউটিফুল। আমি চাই আপনার মেয়েকে আপনি ভালো শিক্ষায় শিক্ষিত করেন এবং তাকে আমি আপনার নিজের মেন্টালি সাপোর্ট দিব ভাই, সব দিক থেকে, সব ইনশাআল্লাহ। দিক থেকে। ওর বাবা না দিতে পারলে, আমি যেটা আমার হাজবেন্ড এখন পর্যন্ত ভাই আমার একটা, এটা বলা খুব দরকার, হাত খরচ দেন। আমার বাচ্চা পেটে আসে, তারপরে ফার্স্ট আমার গায়ে হাত তোলে। আমি জানি ভেতরে যদি ঢুকি তাহলে আরো অনেক কিছু বের হবে যেগুলো হয়তো সহ্য করার মতো না, কিন্তু তারপরেও সেই মানুষটাই আপনার মানুষ এবং তার সাথে আপনি সংসার করছেন। হয়তো ভবিষ্যতে সবকিছু ঠিক হয়ে যাবে। সবকিছু ঠিক হওয়া সম্ভব বলে আমার মনে হয় না, কারণ সে এখনো ফেসবুকে এত মেয়ের সাথে কথা আপনার কোনো বলে। আইডিয়া আছে? আপনার কোনো ফেসবুক আছে? হ্যাঁ, আমার ফেসবুক আছে। সো আপনি ওটাতে তাকে মনিটর করেন? না না, আচ্ছা, করি আমি না, আপনাকে কিন্তু সে এসে ইয়া করতেছে, কথা বলতেছে, রেখে দিছে। আমি দেখতে গেছি অনেক মেয়ের সাথে, আচ্ছা, চেনা আমি নাই আপনাকে জানা একটা নাই। প্রশ্ন করি, জি। প্রসঙ্গটা অন্যদিকে চলে যাচ্ছে। যে মানুষটা আপনাকে ভালোবাসে না, হ্যাঁ। যে মানুষটা আপনাকে সময় দেয় না, বা আপনি তাকে যেভাবে চাচ্ছেন সেভাবে তাকে পান না, সেই মানুষটা 8-10 জন মানুষের সাথে কি করলো না করলো সেটা দিয়ে আপনার কি লাভ? আগে প্রথম প্রথম অনেক খারাপ লাগতো ভাইয়া, প্রথম প্রথম অনেক খারাপ লাগতো। এখন মানে দেখেও ওই বলতে গেলে অনেক মারতো, আচ্ছা, অনেক মারতো। আমার শ্বশুর বললাম মারা যায়, আমার মেয়েটা যখন 6 মাস বয়স, তখন আমার মা আমার সঙ্গে যায়। আমার শাশুড়িরা সব আমার মায়ের দিয়ে এটা করেন তো, আপা ওইটা করেন তো, আমার ননদরা। লাইফে না সবকিছু চুক্তি দিয়ে হয় না। আপনি যে ঘটনাগুলোর মধ্যে যাচ্ছেন, এই ছোট ছোট ঘটনার মধ্যে আমি আর যাচ্ছি না। আমি এখনো পজিটিভ ভাবতে চাই, যেহেতু আমি আপনি আমার সংসার হাজবেন্ডের করছেন। গায়ে হাত তুলে একটা পর্যায়ে ভাইয়া, এইটা ঠিক আছে, আমি জানি আপনার জীবনে হয়তো আরো বেশ কিছু সিক্রেটস আছে। আপনি এটা যেটা হয়েছে আপনার কাছে গায়ে কন্টিনিউ হাত তুলতে হয়তো একটা সময় আপনি গিয়ে, আমি ওই জন্য তুলি না, আমার মায়ের জন্য। আমার বাসায় আমার মা আসে, আমার মেয়েটা তখন ছোট, ও অফিস থেকে এসে কন্টিনিউয়াসলি এটা দেন তো ওইটা দেন তো বলে। আমি বলি যে তুমি এরকম বলো দেখেই তো তোমার বাসায় আমার মা গেছিল, তোমার মারাও বলে। সে এটা দেন তো একটা ওটা দেন পর্যায়ে তো বলতে, উঠে আসলে বললো যে তুই দিলি না কেন আমি আসার পর পর। এটা দেন তো ওটা দেন তো বলতে, আম্মুকে বলতো। মানে যৌতুকের ব্যাপারে? না না না, তাহলে ওই পানি দেন তো আম্মু, ওইটা খাওয়া, ওইটা টানেন তো আম্মু, এরকম বলতো। আমার খারাপ লাগতো, কিরা আমি আছি, আমার মাকে কেন বলে। ও বলতে পারে যে আপনি একটু বাবুকে ধরেন, ওইটা আমাকে সেটা দিক। যাই হোক, আমি সংসারের বিষয়গুলো দিতে চাচ্ছি না। আমি যেটা বুঝি যে আপনি কমপ্লিটলি নট হ্যাপি, কিন্তু এই মানুষটাই ধরেন একটা সময় গেলে সৃষ্টিকর্তা চাইলে হয়তো আপনার সবচেয়ে কাছের মানুষ হয়ে যাবেন, মনের মানুষ হয়ে যাবেন হয়তো। থিঙ্ক পজিটিভ, পজিটিভ চিন্তা করাটাই বেটার। যেহেতু আপনার পজিটিভ সে চিন্তাটাই হাজবেন্ড, করি ভাই, কারণ আগে যত সমস্যা হতো এখন আগের থেকে অনেক কমছে। সে একটু মানে বলতে গেলে লোভী টাইপের। ঠিক আছে থাক। আপনি ধরেন যেহেতু আপনার সঙ্গে সংসার করছেন, তাকে নিয়ে নেগেটিভ না বলাটাই বেটার। আপনি যেটা বুঝি যে আপনি হোপ ফর দ্য বেস্ট, আর দিন শেষে কিন্তু সে আপনার সন্তানের পিতা, তাই না? এবং একটা সন্তানের ক্ষেত্রে বাবা মায়ের সম্পর্কটা যেমনই হোক না কেন, এই দুজন মানুষের প্রয়োজন অনেক বেশি, অনেক বেশি। সো এই জায়গাটায় বাবা এবং মাকে অনেক বেশি স্যাক্রিফাইস করতে হয়, এবং এই ধরনের স্টোরি আমরা আমাদের রেডিওতে আমি বহুত এনেছি। যতটা সম্ভব স্যাক্রিফাইস করে যাচ্ছি এখন। আগে তো বুঝতাম না ভাইয়া, ফার্স্ট টাইমে ছোট ছিলাম, অনেক কষ্ট হতো। আপনার লাইফের জায়গাটাতে অনেক বেশি স্যাক্রিফাইসের ব্যাপার আছে। সো আমি আসলে ওই জায়গাটাই কনক্লুশন টানতে চাই যে আপনার সন্তান
আপনি যেই ধরনের পরিবেশের মধ্য দিয়ে বড় হয়েছেন, যেটা আপনার লাইফে খুব নেগেটিভলি ইফেক্ট করেছে, সেটা থেকে সেফ থাকবে, কারণ আপনার এক্সপিরিয়েন্সের জন্য। হ্যাঁ, আমার এই জায়গাটাই experience-এর টানতে চাই হচ্ছে আমার যারা লিসনার তাদের কাছে। দেখুন, গল্পের বিন্যাসে সেই ধরনের কোনো রোম্যান্স নাই, সেই ধরনের কোনো রোমাঞ্চকর ব্যাপার নাই, সেই ধরনের কোনো শিহরিত হওয়ার ব্যাপার নাই, এবং আজকের যে গল্পের বলার ধরন, সেখানে সেই ধরনের আপস অ্যান্ড ডাউন তন্ময় হয়ে শোনার মতো হয়তো তেমন কোনো বিষয় নাই। কিন্তু একটা শিক্ষার জায়গা আছে, চমৎকার একটা শিক্ষার জায়গা। ওনার জীবনের কিছু ভুল, কিছু অপরাধের জন্ম হয়েছে ওনার খুব অতীত অভিজ্ঞতার কারণে, এবং একই সাথে ওনার দ্বারা অনেক ভালো কিছু করা সম্ভব ছিল, সেটা হয়নি। সেটা সাফারার ওনার ফ্যামিলি, উনি নিজে, এবং ওনার ফ্যামিলি অফকোর্স, ওনার বাবা মা তো অবশ্যই সাফারার। তো আপনারা যারা শুনলেন, তারা যেন ওনার মতো করে ভুলগুলো না করেন, বা তারা যেন তাদের মেয়েকে প্রপারলি বড় করেন। এই যে বেসিক নিড যেগুলো, শিশুকে কি পরিবেশে বড় করলে সে কোনো সেক্সুয়াল অ্যাবিউজের শিকার হবে না, শিশুকে কি পরিবেশে বড় করলে তার যে বেসিক নিডগুলো, তার যে শারীরিক পরিবর্তন, বয়ঃসন্ধিকালের যে বিষয়গুলো, সেগুলো খুব স্বাভাবিকভাবেই সে নিতে শিখবে। শিশুকে কি পরিবেশে বড় করলে যাতে করে তার ফিজিক্যাল সেফটি অ্যান্ড সিকিউরিটি এনশিওর হবে, শিশুকে কি পরিবেশে বড় করলে শিশু একটা ভুল ধরনের সম্পর্কে যাবে না, এই বিষয়গুলো নিয়ে বাবা মায়ের খুব ওপেনলি ডিসকাশনে যাওয়া উচিত। এগুলো লজ্জার কোনো বিষয় না, বরং লজ্জাটা হচ্ছে তখনই যখন কোনো একটা শিশু এগুলো না জেনে ভুলটা করে বসে। লজ্জাটা তার না, লজ্জাটা হচ্ছে তার বাবা মায়ের। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যেন সেরকম বাবা মা না হন, সেই প্রত্যাশা রেখেই আজকের সিক্রেটস শেষ করছি।